ফাইন, আমরা গত ক্লাসে লেসন 1 এর টপিক সি পর্যন্ত পড়েছিলাম। আমরা কিন্তু পিপল নিয়ে আছি, তাই না? পিপল এবং ক্রিয়েটিং হাই পারফর্মিং টিম। সো আজকে আমাদের 4টা টপিক আছে আর বাকি, টপিক ডি, ই, এফ, জি। আমরা 4টা টপিকই শেষ করার চেষ্টা করবো আর কি। সো আমরা উইল রান ফাস্ট। সো টপিক ডি হচ্ছে এম্পাওয়ার টিম মেম্বার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স। ভেরি ইম্পর্টেন্ট। তার মানে শুধু টিম তৈরি করলে হবে না, টিমকে এম্পাওয়ার করতে হবে। এবং আমরা অ্যাজাইলের যখন কথা শুরু করতেছিলাম, ক্লাসের প্রথম 3-4টা ক্লাস অ্যাজাইল নিয়ে কথা বলছি, তখন কিন্তু আমরা এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, সেলফ অর্গানাইজেশন নিয়ে কথা বলছি। সো এখন আসলে এম্পাওয়ারমেন্টের সময়, তাই না? আমরা এম্পাওয়ার করতে চাই। মানুষ যদি এম্পাওয়ার্ড হয়, এবং একটা অ্যাজাইলের কিন্তু প্রিন্সিপাল ছিল মোটিভেটেড এবং এম্পাওয়ার্ড টিম, সেটা অ্যাজাইলের এক্সপেকটেশন ছিল। সে শুধু অ্যাজাইলে না, সব জায়গায় আসলে আমরা চাই এম্পাওয়ার্ড, মানে আমরা মানুষকে এম্পাওয়ার করব, এবং মানুষকে এম্পাওয়ার করলে সে তার আসলে কি বলো ওটাকে, মানে নিজের যে ওনারশিপ নেওয়া এবং নিজের যে কাজের ক্যাপাসিটি, এটা কিন্তু সে এনহান্স করতে পারে যখন এটা প্রয়োগের সুযোগ পায়। সো আমাদেরকে টিম মেম্বার থেকে করতে হবে, এবং টিম মেম্বাররাও কিন্তু স্টেক হোল্ডার্স। এছাড়া বাকি যারা রেলিভেন্ট স্টেক হোল্ডার্স উইথ প্রজেক্ট, তাদেরকেও আমরা এম্পাওয়ার করব। আচ্ছা, তাহলে এনাবলার্স, 4টা এনাবলার্স অর্গানাইজ অ্যারাউন্ড টিম স্ট্রেংথস। আমাদেরকে আসলে এনাবল করব, তার আগে তো জানতে হবে টিমের স্ট্রেংথ কি আছে, এবং টিমের স্ট্রেংথ কেন জানা দরকার আমাদের, এটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে প্রজেক্ট যেটা নিয়েছি আমরা, সেই প্রজেক্টটা করার জন্য কি ধরনের কম্পিটেন্সি, স্কিল এবং এক্সপার্টিস লাগবে, সেটা আমার টিমের আছে কিনা, সেই স্ট্রেংথটা অ্যানালাইসিস করতে হবে। করে আসলে আমাদেরকে প্ল্যান করতে হবে যে কিভাবে সেই স্ট্রেংথটা বা স্কিল বা কম্পিটেন্সকে বাড়ানো যায়, তার জন্য কি ট্রেনিং নিডস আছে, বা কিভাবে আমরা স্কিল ইমপ্রুভ করতে পারি। সাপোর্ট টিম টাস্ক অ্যাকাউন্টেবিলিটি, টিম যাতে টাস্কগুলোকে ওন করে, হ্যাঁ, সেটাকে এনশিওর করা, সেটার জন্য সাপোর্ট দেওয়া। আমরা অ্যাজাইল টিমে জানি সেলফ অর্গানাইজিং, মানে এখানে কিন্তু সেলফ অর্গানাইজিং এর খুব সুন্দর মানে দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে এই টপিকে। তো সেটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, টাস্ক অ্যাকাউন্টেবিলিটি, এবং দুইটা আমরা দেখব ট্রেডিশনালে কিভাবে টাস্ক অ্যাকাউন্টেবিলিটি করা হয়, আর অ্যাজাইলে কিভাবে টাস্ক অ্যাসাইনমেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা হয়। 3 নম্বর হচ্ছে এভালুয়েট ডেমনস্ট্রেশন অফ টাস্ক অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, আসলে যে সে ওনারশিপ নিয়েছে এবং কাজটা ঠিকমতো করেছে কিনা, সেটা আমরা এভালুয়েট করব। ডিটারমাইন বেস্টো লেভেল অফ ডিসিশন মেকিং অথরিটি। সব ডিসিশন যদি আপনার মধ্যে রেখে দেন, তাহলে তো কাজ করতে পারবে না। কিছু কিছু রেসপন্সিবিলিটির দায়িত্ব দিয়ে দিতে হবে আপনার টিমের মধ্যে, ঠিক আছে? টিম যেটা সলভ করতে পারে সেটা আপনি করেন আর কি, টিমকে দায়িত্ব দেন ওটাকে ম্যানেজ করার। সো বিভিন্ন লেভেলের ডিসিশন যাতে ওই লেভেলেই নিতে পারে, এটার জন্য যাতে সব ডিসিশন নেওয়ার জন্য যাতে প্রজেক্ট ম্যানেজারের কাছে, স্পন্সরের কাছে, সিইও সিটিওর কাছে যেতে না হয়। তাহলে কিন্তু আমরা আগেও আলোচনা করছিলাম যে ডিসিশন ল্যাটেন্সি, যেটা আমাদের প্রজেক্ট শিডিউল লেংথ হওয়ার বা বাজেট বেশি লাগার অন্যতম কারণ, ডিসিশন ল্যাটেন্সি। তো আমাদেরকে সেটা ঠিক করতে হবে যে কোন লেভেলে কে কোন ডিসিশনটা নিতে পারবে। সো ডেলিভারেবল, আমরা ডিসিশন এবং এস্টিমেটস হচ্ছে ডেলিভারেবলস। আর অনেকগুলো টুল নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই সব টুলগুলো এখানে আলোচনা হয় নাই, অন্য টপিকে আমরা ডিটেইল আলোচনা করব। আজকে লেসনের লাস্ট টপিক আমরা এই ফিস্ট অফ 5, রোমান ভোটিং, পোলিং, প্ল্যানিং পোকার, ডট ভোটিং, এগুলো ডিটেইল আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রথম আমার কাজ হচ্ছে টিমের স্ট্রেংথকে বুঝতে পারা, আইডেন্টিফাই করা। আমার প্রজেক্টে যে ধরনের স্কিল লাগবে, কম্পিটেন্সি লাগবে, সেটা আমার টিমের আছে কিনা, সেটাকে আইডেন্টিফাই করা। এটার জন্য আমরা যখন অর্গানাইজেশনের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট বের করার জন্য SWOT অ্যানালাইসিস করি। তো আমার টিমের কম্পিটেন্সি, স্কিল, গ্যাপকে অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমি SWOT অ্যানালাইসিস ইউজ করতে পারি, এবং আমরা কিন্তু পার্সোনাল লাইফেও ইউজ করতে পারি। সো এটা আমাদেরকে একটু দেখতে হবে যে SWOT অ্যানালাইসিস কেন করতেছি, যাতে আমার টিমের কোথায় ল্যাগ আছে এবং কোথায় আমার স্ট্রেংথ, আমার টিমের স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, সেটা যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। যদি আমার টিমের স্ট্রেংথ বেশি থাকে, তাহলে তো আমি আসলে অপরচুনিটি গ্র্যাব করতে পারবো ভালো। আর থ্রেট যদি বেশি থাকে, তাহলে কিন্তু আমি যদি আবার উইকও হয়ে যাই, তাহলে কিন্তু আমার জন্য টাফ হয়ে যাবে, আমার টিম যদি উইক হয়। স্ট্রেংথ বেশি থাকলে আমরা হয়তো থ্রেটটাকে কাজে লাগাতে
মানে থ্রেটেও আমরা সার্ভাইভ করতে পারবো, সাস্টেনেবল হতে পারবো। সো এখানে তো আমরা যদি ফিগারটা দেখি, এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স সোয়াটের, ইট ইজ অ্যাকচুয়ালি হেল্পফুল টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ। যদি আপনার টিমের স্ট্রেংথ থাকে এবং you are given or you get opportunities, then you can capitalize. আর harmful to achieve the objective, যদি আপনার টিম উইকনেস হয় এবং থ্রেট থাকে, তাহলে it is difficult to get your objective successfully, achieve your objective. এবং এই যে আমরা এটাকে যদি হরিজন্টালি দেখি, তাহলে হরিজন্টালি হচ্ছে স্ট্রেংথস এন্ড উইকনেস হচ্ছে ইন্টারনাল অফ ইওর টিম, আর এক্সটার্নাল হচ্ছে অপরচুনিটি এন্ড থ্রেট। সো এটা হচ্ছে আমাদের SWOT অ্যানালাইসিসের ইন্টারপ্রিটেশনটা। সো এটা আমাদের পুরো টিমের স্ট্রেংথটা এইভাবে আইডেন্টিফাই করতে হবে, যে আমাদের উইকনেস কোথায় আছে, স্ট্রেংথ কোথায় আছে, অপরচুনিটি এবং থ্রেট আমরা যেটা পাবো সেটা কিভাবে আমরা ইউজ করব, এবং থ্রেটটাকে আমরা কিভাবে ওটার সাথে ফাইট দেব, থ্রেটের সাথে। টিম ডিসিশন মেকিং টুলস, আমরা আসলে টিম যে ডিসিশন নিবে, এবং আমরা আগেও আলোচনা করছি, একই আলোচনা কয়েকটা টপিকে আছে আসলে, যে টিমের মধ্যে সবসময় যে ডিসিশন মানে একমত হবে, ডিসএগ্রিমেন্ট হবে না, সবসময় এগ্রিমেন্ট হবে এটা কিন্তু হবে না, ডিসএগ্রিমেন্ট হওয়াটা স্বাভাবিক। তো সেই ডিসএগ্রিমেন্টকে আমরা কিভাবে রিজলভ করব, যেমন আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে যদি আমরা প্ল্যানিং পোকার খেলার সময় দেখে যে কোনোভাবে এগ্রিমেন্টে পৌঁছতে পারছি না, তাহলে হয়তো আমরা ডিসাইড করতে পারি যে আমরা যেটা হাইয়েস্ট এস্টিমেট সেটা আমরা নেব, তাই না? কিংবা যে স্টোরি পয়েন্টে মেজরিটি ভোট পাইছি আমরা, সে 5 নম্বর স্টোরি পয়েন্টে সবচেয়ে বেশি ভোট পাইছি, তাহলে সেইটাই হয়তো আমরা সিলেক্ট করব। ঠিক আছে? সো সেই ডিসিশন মেকিং জিনিসগুলো আমাদেরকে ডিসাইড করতে হবে। এবং কনফ্লিক্ট রেজলিউশন, যদি কনফ্লিক্ট হয় সেটা আমরা কিভাবে ম্যানেজ করব, এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্টে অনেকগুলো টেকনিক আছে, গত ক্লাসে একটু আলোচনা করছিলাম, এটা নিয়ে একটা আলাদা টপিক আছে, সেখানে আমরা ডিটেল দেখব। ঠিক আছে? তো টিমকে এম্পাওয়ার করার সময় এই জিনিসগুলো, যেহেতু এখান থেকে আসলে টিমের মধ্যে গন্ডগোল ক্রিয়েট হবে, তো সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এবং আসলে ডিফাইন করতে হবে, যাতে আমরা কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করব, শুরুতেই ডিফাইন করতে হবে। এবং এটা মনে আছে আমাদের টিম চার্টারে কিন্তু এই জিনিসগুলো রাখতে হবে আমাদের। এস্টিমেটস, এই যে আমরা এস্টিমেট করব না, এটা কিন্তু আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যেভাবে এস্টিমেট করি, এস্টিমেটের সময় যে কনসেপ্টটা অ্যাপ্লাই করি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে, আমরা বলছিলাম যে যারা যখন আমরা WBS তৈরি করি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে, প্রজেক্টকে ব্রেকডাউন করে WBS তৈরি করি, ওয়ার্ক প্যাকেজ তৈরি করি, তারপর ওয়ার্ক প্যাকেজ থেকে টাস্ক তৈরি করি। সো এখানে আমরা কিন্তু আগেও বলেছিলাম যে যখন WBS তৈরি করবো আমরা, এটা যাতে এরকম না হয় প্রজেক্ট ম্যানেজার নিজে একা করছে, তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে বাই ইন পেতে, আপনার টিমকে ইনভলভ করতে, টিমের ওনারশিপ পেতে। সো বেটার হচ্ছে যে WBS এ এক্সপার্ট, ওয়ার্ক প্যাকেজে এক্সপার্ট, তাকে সেখানে ইনভলভ করে তার কাছ থেকে এস্টিমেশন নেওয়া, কারণ সে আসলে জানে যে কাজের মধ্যে রিস্ক কি হতে পারে, কি পরিমাণ লেভেল অফ এফোর্ট দিলে কাজটা কমপ্লিট হবে, এবং পটেনশিয়াল পিটফল কি কি থাকতে পারে, হ্যাঁ, কিরকম ধরনের কমপ্লেক্সিটি আছে এখানে। সো আমরা যদি যারা রেলিভেন্ট, যারা এক্সপার্ট, তাদেরকে ইনভলভ করি সেই WBS বা ওয়ার্ক প্যাকেজকে ব্রেকডাউনে, তাহলে বেস্ট রেজাল্ট পাবো। অ্যাজালেও সেম বলা হচ্ছে, অ্যাজালেও আপনি আসলে সেই লোকজনকে ইউজ করবেন যখন স্টোরি পয়েন্ট ডিসাইড করতেছেন, স্টোরি পয়েন্ট, হ্যাঁ, তখন আসলে আপনি তাদেরকে ইউজ করবেন যারা আসলে ওই ব্যাপারে এক্সপার্ট। এবং আপনার টিমকে তো আমরা বলতেছি জেনারেলাইজ স্পেশালিস্ট, দ্যাট মিনস পুরো টিম আসলে ডিসাইড করতে পারে যে এই স্টোরিটা ডেলিভারি দিতে কি পরিমাণ স্টোরি পয়েন্ট লাগবে। সো আমরা অ্যাজাইল নিয়ে অনেক কথাবার্তা বলছি, এবং আমরা মনে আছে যে একটা পুতুলের এক্সাম্পল দিছিলাম, তাই না? যে কিভাবে আমরা যখন আমরা রিলেটিভ এস্টিমেশন করলাম, আমাদের এস্টিমেশনটা কিন্তু অনেক কাছাকাছি হয়েছিল, কিন্তু যখন আমরা কি করছিলাম, অ্যাবসোলুট এস্টিমেশন করছিলাম, তখন কিন্তু আমাদের খারাপ রেজাল্ট আসছিল, আমরা ভালো করতে পারি না, এবং অনেক ডিসএগ্রিমেন্ট ছিল, এবং ডেটার মধ্যে ভেরিয়েন্সটা অনেক বেশি ছিল। সো ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজাররা সাধারণত আওয়ারে এফোর্ট ক্যালকুলেশন করে, এটা খুবই মনে রাখি আমরা, পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসবে আসলে। যেমন ফর এক্সাম্পল 3 পয়েন্ট এস্টিমেটিং আমরা কিন্তু পড়ছি শিডিউলে, কস্টে আমরা 3 পয়েন্ট এস্টিমেটিং পড়ছি, মোস্ট লাইকলি, অপটিমিস্টিক এবং পেসিমিস্টিক, তিনটা ভ্যালু নিয়ে আমরা 6 দিয়ে ভাগ করে যেটা বের করি সেটাকে আমরা কি বলি, অ্যাবসলিউট এস্টিমেশন। এবং ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা কাজকে সময়ে বের করি, যে কত সময় লাগবে কাজটা ডেলিভারি দিতে। কিন্তু অ্যাজাইল প্রজেক্টস আমরা কি করি, একটা ইউজার স্টোরি,
সেটাকে ডেলিভারি দিতে কত স্টোরি পয়েন্ট লাগবে, এবং স্টোরি পয়েন্ট হচ্ছে ইউনিটলেস, এবং এই যে টেকনিকটা ওরা ইউজ করে দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিলেটিভ এস্টিমেশন, নট অ্যাবসোলুট। এই যে অ্যাভয়েড ইউজিং অ্যাবসোলুট এস্টিমেট, রাদার অ্যাজাইল টিম প্রেফার রিলেটিভ এস্টিমেশন। আমাদের মনে আছে তো না রিলেটিভ এবং অ্যাবসোলুট এস্টিমেশনের কথা? আমরা ডিটেল আলোচনা করছিলাম, আপনাদের সাথে একটা প্রেজেন্টেশন স্লাইড আমি শেয়ার করছি অ্যাজাইল ল্যান্ডস্কেপ নামে, সেখানে কিন্তু ওখানে ওটা আছে। আর আমাদের প্রথম যে 3-4টা আমরা ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু ডিটেল আলোচনা আছে। সো কারণ যদি ভুলে যান ইউ ক্যান রিকল ফ্রম দোজ ভিডিওস। দেন টিম টাস্ক অ্যাকাউন্টেবিলিটি। এখন আমরা টিমকে টাস্ক দেব, টাস্ককে অ্যাসাইন করব। ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা কিভাবে অ্যাসাইন করি? আমরা অ্যাসাইন করি যে ডাব্লিউবিএস করলাম, ডাব্লিউবিএস, ওয়ার্ক প্যাকেজ, টাস্ক, এবং মনে আছে টাস্কের সময় কিন্তু আমি বলতেছিলাম যে টাস্কটা করার জন্য কি টাইপের রিসোর্স লাগবে আর টাস্কের ডিউরেশন কত, আর রিসোর্সের যদি রেট জানি, এগুলো কিন্তু আমরা প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ, প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউল, প্ল্যান এন্ড ম্যানেজ কস্ট সেখানে আলোচনা করছিলাম। তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি পাচ্ছি যে কোন টাইপের রিসোর্স লাগবে এবং কি পরিমাণ, কোয়ান্টিটি এবং টাইপ, সেটা কিন্তু আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে এইভাবে করি, করে আমরা অ্যাসাইন করে ফেলি যে এই টাস্কটা করার জন্য কোন কোন রিসোর্স কাজ করবে এবং এর সাথে কি ফিজিক্যাল রিসোর্স লাগবে। আর অ্যাজাইলে কি করে দেখেন, অ্যাজাইলে আমরা বলি সেলফ অর্গানাইজিং টিম। এই সেলফ অর্গানাইজিং টিম কি করে, এই তিনটা জিনিস খুবই কি পয়েন্ট, এটা আমাদের বুঝতে হবে। গত ক্লাসে বোধহয় বলছিলাম যে সেলফ অর্গানাইজিং টিমের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা স্টোরি, ইউজার স্টোরি ডেলিভারি দেওয়ার জন্য কি কি কাজ করতে হবে সেটা তারাই আইডেন্টিফাই করবে, এবং কিভাবে করবে সেটাও তারাই বলবে। কারা বলবে? টিম, অ্যাজ এ টিম, নট স্ক্রাম মাস্টার, নট প্রোডাক্ট ওনার অথবা কোন আউটসাইডার। টিম বলবে, এবং কে কোন কাজটা করবে সেটা নিজেরা নিজেদেরকে অ্যাসাইন করবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজাইলের অ্যাপ্রোচ। আর আমরা যখন ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজ করি তখন আসলে আমি যে অ্যাপ্রোচটা বললাম এখানে, সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজার অ্যাপ্রোচ। এবং আমরা জেনারেলি গান চার্ট ইউজ করি। গান চার্টের প্রতিটা টাস্কের নাম থাকে, ডিউরেশন থাকে, টাস্কের, এবং এই টাস্কের সাথে কে কে ইনভলভ থাকবে সেটাও আমরা অ্যাটাচ করতে পারি। সো ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা গ্যান চার্ট সবচেয়ে বেশি ইউজ করি, কিন্তু অ্যাজাইল প্রজেক্টে আমরা দেখছি তাই না কানবান বোর্ড ইউজ করি আমরা, কিংবা টাস্ক বোর্ড কিংবা স্ক্রাম বোর্ড আমরা ইউজ করি। ঠিক আছে, টু ডু, ডুইং, ডান, এরকম হচ্ছে আমরা সুইম লেন ইউজ করি। এবং যে কাজগুলো টু ডুতে থাকে টিম নিজেই একটা পিক করবে যে আমি কোন কাজটা করব, এবং নর্মালি পিক করবে সেটাই, হ্যাঁ, যেটা আসলে সে যেটাতে সবচেয়ে ভালো করতে পারবে, এবং টিম কালেকটিভলি ডিসাইড করবে কে কোন কাজটা করবে। এবং জেনারেলি আমরা যে স্ক্রাম মিটিং করি, সেই অনেকেই স্ক্রাম মিটিং এর মধ্যে কাজ নিয়ে নেয় যে আমি আসলে আজকে কোন কাজটা করবো। ওই যে আমরা বলি না 3টা এজেন্ডা, গতকাল কি করেছি, আজকে কি করব। ওই যে আজকে কি করব যখন বললাম, দ্যাট মিনস তাহলে আমি কানবান বোর্ড থেকে বা টাস্ক বোর্ড থেকে আমি টাস্কটা নিয়ে নেব যে এটা আমি আজকে করব। ঠিক আছে, এবং ওটাকে নিয়ে ডুইং এ রাখবো, এবং ওইটা নিয়ে আমি কাজ করা শুরু করবো। সেই হচ্ছে ট্রেডিশনাল এবং অ্যাজাইলের কাজের অ্যাসাইনমেন্টের মধ্যে সম্পর্ক, মানে ডিফারেন্সটা। আমাদের এটা ক্লিয়ার তো না? এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে কিন্তু আমাদের, যে অ্যাজাইলে কিভাবে কাজ অ্যাসাইন হয় সেলফ অর্গানাইজিং টিম, আর ট্রেডিশনালে আমরা কিভাবে অ্যাসাইন করি। নরমালি প্রজেক্ট ম্যানেজার কাজ অ্যাসাইন করে টিমের বিভিন্ন টিম মেম্বারদের, এবং আমরা জেনারেলি গ্যান চার্ট ইউজ করি। আর অ্যাজাইলে বেশিরভাগ প্রেফার্ড হচ্ছে টাস্ক বোর্ড কিংবা স্ক্রাম বোর্ড কিংবা কানবান বোর্ড, সুইমলেন। ঠিক আছে, গাইডলাইন টু এভালুয়েট ডেমনস্ট্রেশন অফ টাস্ক অ্যাকাউন্টেবিলিটি। সো এটা এই কথাগুলি আসলে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেটা একটা গাইডলাইন এখানে আছে। এবং আমরা অ্যাজাইল অ্যাপ্রোচে কি করি, এবং নরমাল এই যে দুইটা হচ্ছে, উপরের দুইটা হচ্ছে আপনার ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি, ডাব্লিউবিএস থেকে ওয়ার্ক প্যাকেজ, তারপর আমরা কাজ অ্যাসাইন করি, এবং সেই ডাব্লিউবিএস বা ডাব্লিউবিএস ডিকশনারি ধরে বা গ্যান চার্ট ধরে আমরা ট্র্যাক করি, ম্যানেজ করি। আর অ্যাজাইল অ্যাপ্রোচে জেনারেলি হ্যান্ডেল বাই দ্য টিম দেমসেলফস অ্যাজ পার্ট অফ ইটারেশন প্ল্যানিং। আচ্ছা, চারটা আমরা অ্যাজাইলে বলছিলাম 3টা রোল না, গত ক্লাসে আলোচনা করছিলাম, মনে আছে তো? কি কি 3টা রোল অ্যাজাইলে ইউজ করা হয়? প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এন্ড টিম। ঠিক আছে, ক্রস ফাংশনাল টিম।
হ্যাঁ, স্ক্রাম মাস্টার কিংবা অ্যাজাইল কোচ কিংবা আমরা প্রজেক্ট মানে পিএম বকের ভাষায় বলতে পারি প্রজেক্ট ম্যানেজার, টিম ফ্যাসিলিটেটর, এই তিন ধরনের রোল থাকে। আর জেনারেলি 4-5টা আমরা সিরিমনি করি, ইভেন্ট করি, ঠিক আছে। তার মধ্যে একটা ইভেন্ট আমরা অনেকবারই আলোচনা করছি, ইটারেশন প্ল্যানিং। তার মানে ইটারেশনের শুরুতে কি করি আমরা, প্ল্যানিং করি যে প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা কি কি আইটেম এই ইটারেশন ডেলিভারি দেবো, সেই 3-4টা আইটেম কিংবা ইউজার স্টোরি আমরা সিলেক্ট করি। করার পরে টিম কি করে, সেই ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে টাস্কে তৈরি করে, তারপর টাস্কগুলোকে নিজেকে সেলফ অ্যাসাইন করে। এইভাবে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ অ্যাসাইন করা হয়। সো আজকে আমরা এই 4টা ইভেন্ট নিয়ে বা সিরিমনি নিয়ে আগেও আমি অনেক ডিটেল আলোচনা করছি, আজকেও আলোচনা আছে লাস্ট টপিকে। এবং আমরা যেমন 3টা রোল সম্বন্ধে বলছি যে একদম ক্লিয়ার হতে হবে, সিমিলারলি এই 4টা বা 5টা ইভেন্ট নিয়ে বা সিরিমনিতে কি ঘটে, ঠিক আছে, এটার আউটপুট কি এবং এখানে কে কি কাজ করে, প্রোডাক্ট ম্যানেজারের রোল কি, স্ক্রাম মাস্টারের রোল কি প্রতিটা ইভেন্টে, এবং টিমের রোল কি, এটা একদম ক্লিয়ার হতে হবে আমাদের, ঠিক আছে। নাহলে কিন্তু অনেক কনফিউজিং প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, আগেও আলোচনা করছি আমি, আজকে আরেকবার আলোচনা করব। আচ্ছা, রেট্রোস্পেক্টিভ নিয়ে গত ক্লাসে আলোচনা করতেছিলাম একটু, তাই না, যে আমরা প্রতিটা ইটারেশনের শুরুতে, তাহলে 2টা ইভেন্ট কিন্তু আমরা এখানে দেখলাম। ইটারেশনকে আমরা কি বলতেছি, কন্টেইনার, তাই না। এই কন্টেইনারের ভিতরে কিন্তু 4টা ইভেন্ট ঘটে। প্রথমেই ঘটে স্প্রিন্ট প্ল্যানিং, তারপর ডেইলি কি ঘটে, এই যে এইভাবে দেখবেন, ছবিতে দেখবেন যে এইভাবে দেখায়, তার মানে প্রতি 24 ঘন্টা পর পর ডেইলি স্ক্রাম বা স্ট্যান্ড আপ, হ্যাঁ, স্ট্যান্ড আপ মিটিং ঘটে, ঠিক আছে। আর লাস্টে গিয়ে আবার কি করি, লাস্টের দিন একটা ইভেন্ট হচ্ছে, একটা সিরিমনি বা মিটিং হচ্ছে স্প্রিন্ট রিভিউ কিংবা ডেমনস্ট্রেশন, আর তার পরপরই হচ্ছে কি, রেট্রোস্পেক্টিভ। সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা কিভাবে রেট্রোস্পেক্টিভ করব। এবং আমি একটা বইও আপনাদেরকে দেখাইছিলাম কোন একটা ক্লাসে, যে যেটা আসলে সবচেয়ে বেশি ইউজ হয় হাই পারফরম্যান্স টিম তৈরি করার জন্য। সো রেট্রোস্পেক্টিভের উদ্দেশ্য কি, এটা আবার বুঝতে হবে যে আমাদের ইটারেশন প্ল্যানিং এর উদ্দেশ্য কি, স্প্রিন্ট রিভিউর উদ্দেশ্য কি, রেট্রোস্পেক্টিভের উদ্দেশ্য কি, কেন করতেছি আমরা এটা। এজারে তো এই 4-5টা মিটিংই করা হয়, ঠিক আছে। তো এই 4-5টা প্রতিটা মিটিং এর কারণ কি এবং এই মিটিং এর রেজাল্ট কি, সেটা আমাদের খুবই ক্লিয়ারলি বুঝতে হবে, একটার সাথে একটা গুলানো যাবে না। সো রেট্রোস্পেক্টিভ করা হয় একদম শেষে, মানে ইটারেশনের লাস্ট ডেতে। এই দুইটার মধ্যে কি পার্থক্য বলতে পারবেন কেউ, যে স্প্রিন্ট রিভিউতে কি করা হয় আর রেট্রোস্পেক্টে কি করা হয়, রেট্রোস্পেক্টিভে কি করা হয়, পার্থক্য কি দুইটার মধ্যে? স্প্রিন্ট রিভিউতে আসলে কাস্টমারের সাথে আপনার প্রোডাক্টটা ডেমনস্ট্রেশন দেখানো হয়, ওকে। আর হচ্ছে রেট্রোস্পেক্টিভে আপনার লেসন লার্ন, এখানে যা যা আমরা ভুল করলাম, হোয়াট ডান ওয়েল এন্ড হোয়াট ওয়েন্ট রং, এইটা ডিসকাশন হয়। আর সামনের ইটারেশনে আমরা কিভাবে ভালো করতে পারি। তো দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রথম স্প্রিন্ট রিভিউতে প্রোডাক্ট নিয়ে আমরা প্রোডাক্টের ফিডব্যাক নেই, আমরা যে প্রোডাক্টটা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তৈরি করছি ওইটা কাস্টমারকে, প্রোডাক্ট ওনারকে আমরা শো করাই, এবং আমরা সেই সময় প্রোডাক্ট রিলেটেড ফিডব্যাক, প্রোডাক্ট ইমপ্রুভমেন্টের ফিডব্যাক সব নেই, প্রোডাক্ট রিলেটেড। এটা যখন শেষ হয়ে গেল, কাস্টমার চলে গেল, তখন স্ক্রাম মাস্টার, হ্যাঁ, এবং টিম, মেইনলি স্ক্রাম মাস্টার এই রেট্রোস্পেক্টিভকে ফ্যাসিলিটেট করবে, এবং টিম মিলে প্রোডাক্ট ওনারও থাকতে পারে। এখন তারা চিন্তা করবে যে আমাদের প্রসিডিউর, আমাদের যে প্রসেস ফলো করছি আমরা এই 2 সপ্তাহে, সেইটা কিভাবে ইমপ্রুভ করা যায়, আমাদের টিমের পারফরমেন্স যেরকম করছি আমরা এর চেয়ে আরো কিভাবে বেটার করা যায়, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, সেই কাজটা আমরা করি এখানে। সো স্প্রিন্ট রিভিউ করে প্রসিডিউর নিয়ে, হ্যাঁ, আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, আর স্প্রিন্ট ডেমনস্ট্রেশন বা স্প্রিন্ট রিভিউ করে কাস্টমারকে নিয়ে প্রোডাক্টের পারফরমেন্স বাড়ানোর জন্য, হ্যাঁ, এবং প্রোডাক্টের ফিডব্যাক নেওয়ার জন্য। সো এই দুটো আমাদের ক্লিয়ার হতে হবে। আর স্প্রিন্ট প্ল্যানিং এ তো আমরা প্ল্যানিং করি যে কিভাবে, এটা একটা শুরুতে যে কিভাবে আমরা কাজগুলো করব। আর ডেইলি স্ক্রামে প্রতিদিন আমরা মিটিং করি। ডেইলি স্ক্রাম কি স্ট্যাটাস মিটিং? ডেইলি স্ক্রাম কি স্ক্রাম মানে স্ট্যাটাস মিটিং, প্রতিদিন আমরা স্ট্যাটাস নিচ্ছি টিমের কাছ থেকে।
ডেইলি কি ফিডব্যাক মনে হয়? এটাও তো সেরিমনি। হ্যাঁ, সেরিমনি। আমি জাস্ট একটা প্রশ্ন করছি যে আমরা যে প্রতিদিন স্ট্যাটাস মিটিং ডেইলি স্ক্রাম করতেছি, স্ট্যান্ড আপ মিটিং করছি, এটা কি স্ট্যাটাস মিটিং? যে আমরা স্ট্যাটাস নিচ্ছি, কে কোন কাজ করছে, করে নাই, আজকে কি কি করবে? ইজ ইট এ স্ট্যাটাস মিটিং? স্ট্যাটাস হ্যাঁ, মিটিং। হ্যাঁ। এই দেখেন, এই যে আমাদের এখানে একদম আজকে মাথা থেকে ঝেড়ে ফেলেন, ইট ইজ নট এ স্ট্যাটাস মিটিং। নট। নট, একদম নট। এবং এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে অনেক জায়গায় পাবেন, দিস ইজ নট এ স্ট্যাটাস মিটিং। ঠিক আছে, অ্যাজাইল স্ট্যাটাস মিটিং এর কোনো জায়গা নেই। এটা আসলে ভ্যালু কমিটমেন্ট মিটিং। আমরা গতকাল কি করেছি আর আজকে কি করব, এবং আমরা পুরা টিম কালেকটিভ ভ্যালু কমিটমেন্ট করতেছি যে আমরা ইটারেশনে গোল অ্যাচিভ করার জন্য আমাদের আজকে কি করতে হবে। সো দিস ইজ এ ভ্যালু কমিটমেন্ট মিটিং। এবং অ্যাগেন সবাইকে মনে করে দেওয়া যে আমরা এই গোল অ্যাচিভ করার জন্য এবং ফাইনালি মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তৈরি করার জন্য উই আর মুভিং, উই আর ডুইং ওয়ার্ক। সো আজকের দিনে আমাদের কি ভ্যালু কমিটমেন্ট করতে হবে যাতে ওইটাতে আমরা আগে যাই, ওইটা ডেলিভারি দিতে, নট স্ট্যাটাস মিটিং কে কি করলো কে কি করলো না। সো এই কনসেপ্টটা আমরা একদম ক্লিয়ার করে নেই। দিস ইজ এ কালেকটিভ কমিটমেন্ট, কালেকটিভ ভ্যালু কমিটমেন্ট। হোয়াট ভ্যালু? এই ইটারেশন যে ভ্যালুটা আমরা দিতে চাইছি সেই ভ্যালু কমিটমেন্টটাকে আবার রিফ্রেশ করার জন্য দিস ইজ দ্য মিটিং। ঠিক আছে, এটা নিয়ে অনেক প্রশ্ন পাবেন, জাস্ট এই নটটা মনে রাখবেন, দিস ইজ নট এ স্ট্যাটাস মিটিং। আচ্ছা, তাহলে আমরা নরমালি একটা রেট্রোস্পেক্টিভে কি করা হয়, এই কয়েকটা স্টেজ ফলো করা হয়। অনেক অ্যাজাইলের বই জিনিসগুলো পাবেন, সেট দ্য স্টেজ। হ্যাঁ, এবং তখন আমরা অনেক চেক ইন অ্যাক্টিভিটিস করি, যেটা একটা আমরা গত ক্লাসে বলছিলাম ইএসভিপি। মানে যখন আমরা সেট দ্য স্টেজ মানে সবাইকে ডাকতেছি যে এখন আমরা রেট্রোস্পেক্টিভ মিটিং করব, এবং 2 সপ্তাহের যে ইটারেশন হয় সেখানে 1.5 ঘন্টা 1.3 পয়েন্ট 1.5 ঘন্টার রেট্রোস্পেক্টের জন্য ইউজ করা হয় যদি 2 ঘন্টার কোনো ইটারেশন হয় 2 সপ্তাহে। আর যদি 1 সপ্তাহের হতো তাহলে আমরা 45 মিনিটসের করতাম। ঠিক আছে, আর স্প্রিন্ট রিভিউ যেটা কাস্টমারকে যেটা দেখাচ্ছি সেটা নরমালি করা হয় 2 সপ্তাহের ইটারেশনে 2 আওয়ার্স। ঠিক আছে, আর 1 সপ্তাহের হলে তাহলে কমে যাবে, 1 ঘন্টা হবে আর কি। আচ্ছা, এই যে 1.5 ঘন্টা আমরা শুরু করতেছি, প্রথম কাজ হচ্ছে সেট দ্য স্টেজ, সেকেন্ড কাজ হচ্ছে গ্যাদার অ্যান্ড শেয়ার ডাটা। আমরা কিরকম পারফরমেন্স করলাম, আমাদের প্রসেসগুলো ঠিক ছিল কিনা, প্রসিডিউর কি, এবং এখানে আমাদের আর্ন ভ্যালু অ্যানালাইসিস এর রিপোর্ট কিংবা বার্ন ডাউন চার্ট, বার্ন আপ চার্ট সব আমরা নিয়ে আলোচনা করবো এখন। জেনারেট ইনসাইট, এই যে যেটা আমরা হোয়াটস ওয়ার্কিং বা হোয়াট ওয়েন্ট রং, হ্যাঁ, হোয়াট আর চ্যালেঞ্জিং। দেন আমরা রুট কজ অ্যানালাইসিস করতে পারি, কেন এই সমস্যাটা বারবার হচ্ছে, হোয়াট ইজ দ্য রুট কজ। এখানে আমরা অন্য জায়গায় আমাদের এখানে হয়তো ওইভাবে আলোচনা হয় নাই, আমরা ফিশবোন ডায়াগ্রাম ইউজ করতে পারি, অ্যাজাইল টিমও ফিশবোন ডায়াগ্রাম ইউজ করে, কিংবা 5 হোয়াই ইউজ করতে পারি, হোয়াই এরকম কোশ্চেন করতে পারি, করে রুট কজটা অ্যানালাইসিস করে আমাদেরকে ডিসিশন নিতে হবে, মেক ডিসিশনস। এই যে আমরা এতগুলা পয়েন্ট আউট করলাম, ইনসাইট নিয়ে আসলাম, এখন সব তো আসলে নেক্সট ইটারেশনে সবই ইমপ্লিমেন্ট করবো, দ্যাট ইজ নট পসিবল। অনেকে এখানে ভুল করে যে ভাবছে যে আমরা তো 10টা আইটেম পাইছি যেটা ইমপ্রুভমেন্ট করতে হবে, তাহলে নেক্সট ইটারেশন আমরা 10টা করব, তাহলে আসলে একটাও হবে না। বেটার হচ্ছে এখান থেকে প্রায়োরিটাইজ করেন। ঠিক আছে, অ্যাজাইলে যেমন আমরা প্রোডাক্ট ব্যাকলগের প্রায়োরিটাইজ করি ইউজার স্টোরির, সিমিলারলি এই যে আপনি ইমপ্রুভমেন্ট বের করলেন তার প্রায়োরিটাইজ করেন যে কোনটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট, নেক্সট ইটারেশনে ইউজ করা দরকার। এরকম একটা দুইটা, যেটাকে অনেক সময় কাইজেন বলা হয়, কাইজেন আইটেম বলা হয়, কাইজেন আইটেম মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আইটেম, সেই একটা দুইটাকে আপনি ডিসিশন নেন যে এই একটা দুইটা আমরা নেক্সট সাইকেলে ইউজ করব, এবং এই দুইটা প্রোডাক্ট ব্যাকলগে গিয়ে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি ফাইনালি ক্লোজ যখন করবেন তখন সবাই যে এটা ইনপুট দিল সবাইকে থ্যাংক ইউ দেওয়া, দেন অ্যাপ্রিসিয়েশন করা, করে তারপর আমরা মিটিংটা শেষ করব। এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ মিটিং এর সিকোয়েন্সটা এইভাবে করা হয়। সো এই যে এটা একটু মনে রাখবেন, এই যে আমরা সেট দ্য স্টেজকে অনেক সময় চেক ইন অ্যাক্টিভিটিস বলা হয়। এই সময় আমরা অনেক ধরনের টেকনিক ইউজ করে অ্যাজাইল টিম, তারা তো আসলে ফান, গেমিং এবং এনগেজমেন্ট নিয়ে মানে প্রচুর কাজ করে আর কি, যাতে আপনি, কারণ এটা একটা বোরিং সেশন, তাই না, বোরিং সেশন। তো প্রতিটা সেশন কিভাবে আনন্দময় করা যায় সেজন্য কিন্তু ওরা অনেক কাজ করে। সো রেট্রোস্পেক্টিভের প্রথম যেটা বললাম সেট দ্য স্টেজ বা চেক ইন অ্যাক্টিভিটিস,
সেখানে করার সময় অনেকে এটি ইউজ করে, যে যারা আসছে, যারা এই টিমে এখানে মিটিং এ আসলো, রেট্রোস্পেক্টিভ মিটিং এ, মানে ফুল টিম, 4টা অপশন দেয়। তুমি কি এক্সপ্লোরার, নাকি শপার, নাকি ভ্যাকেশনার, নাকি প্রিজনার। তার মানে কি? হ্যাঁ, এক্সপ্লোরার মানে হচ্ছে আমি আসলে নলেজ শেয়ারিং সেশনে আসছি, যাতে আমারও নলেজ শেয়ার করতে পারি এবং অন্যরা কি শিখলো বা অন্যরা কি অবজার্ভ করলো সেখান থেকে আমি শিখতে পারি। সো এক্সপ্লোরার। আর শপার মানে আমি আসছি দোকানে, বাজারে আসছি, যদি পছন্দ হয় 2-1টা জিনিস আমি কিনবো, কিন্তু আই এম নট অ্যাটাচ উইথ দ্য মার্কেট। মার্কেটে গেলে কি আমরা ওখান থেকে যাই? হ্যাঁ, অনেক সময় কিছু না কিনেও ফিরে আসি। তা আমি শপার। তার মানে আমি 1-2টা হয়তো জিনিস ভালো লাগতে পারে আমার, কিন্তু আমি আসলে জাস্ট ঘোরা, একটু মার্কেটে ঘোরার জন্য আসছি। তারপর কি ভ্যাকেশনার। ভ্যাকেশনার মানে কাজ করতে আমার খারাপ লাগতেছে, এখন একটু ভ্যাকেশনে আসছি, যে এখন রেট্রোস্পেক্টিভে এসে একটু ছুটির মোডে থাকবো আমি। আর আরেকজন প্রিজনার, সে ভাবতেছে যে কেন আমাকে এখানে নিয়ে আসলো, আমাকে যদি না নিয়ে আসতো আমার বেটার হতো, বা কত তাড়াতাড়ি মিটিংটা শেষ হবে। ঠিক আছে, সো এরকম 4টা ওরা চেক বক্স দেয়, এবং ডেফিনেশন করতে বুঝতে পারলাম, ডেফিনেশন দেওয়া থাকে পাশে, এবং সবাইকে অ্যানোনিমাসলি বলা হয় যে তুমি আসলে কি, তুমি কি এক্সপ্লোরার, শপার, ভ্যাকেশনার, নাকি প্রিজনার। এটার উপর বেস করে, হ্যাঁ, যদি দেখি যে এরকম, যদি আমরা দেখি যে এটা হচ্ছে এক্সপ্লোরার, ঠিক আছে, এটা হচ্ছে শপার, এটা হচ্ছে প্রিজনার, এটা হচ্ছে ভ্যাকেশনার, দেখলাম আমার টিমে 10 জন আছে, 10 জনের 9 জনে বসে আমি প্রিজনার ফিল করতেছি, তাহলে কি মিটিংটা করে লাভ হবে? আমার আমার কথা বুঝতে পারছি? সবাই ফিডব্যাক দিচ্ছে যে আমি প্রিজনার, মানে আমাকে এখানে জোর করে নিয়ে আসা হয়েছে, বা এখান থেকে কখন যেতে পারবো তাইলে আমি বাঁচি। এরকম যদি আপনার ফিডব্যাক পায়, তাহলে ইভেন স্কাম মাস্টার মিটিংটাকে ডিসব্যান্ড করে দিতে পারে, যে মিটিং আজকে দরকার নাই, এটা অ্যাসেস করবে কিভাবে এই যে 4টা গ্রুপ? এই যে 9 জন ভোট দিছে, টিক দিছে, ঠিক আছে। তো তার মানে কি এই মিটিংটা করে লাভ নাই। তার মানে এখন টিমের সাথে বাকি ইটারেশনের সময় আসলে তাদেরকে আসলে কনভিন্স করতে হবে যে নলেজ শেয়ারিংটা কেন দরকার, তারপরে আমি কেন, কিভাবে আমাদের ইমপ্রুভ করতে হবে, কন্টিনিউয়াস কিভাবে ইমপ্রুভ করতে পারি আমরা, এই ধরনের কোচিং ট্রেনিং তাদেরকে দিতে হবে, মোটিভেট করতে হবে। ঠিক আছে, সো এটা একটা চেক ইন টুল আর কি। এটাতে খুব একটা ডিসকাশন কিন্তু এখানে নাই, শুধু দেখবেন যে একটা কোশ্চেনের অ্যান্সারে, এই টপিকের একটা কোশ্চেনের অ্যান্সারে জাস্ট ইএসভিপি টার্মটা আছে আর কি। তারপরে 4L শব্দটাও আছে দেখবেন, এই টপিকের 3-4টা কোশ্চেন আছে, লাস্টের কোশ্চেনটার অ্যান্সারে দেখবেন যে 4L আছে। 4L মানে আপনি, এটা একটা রেট্রোস্পেক্টে যখন আপনি ইনসাইট ডেভেলপ করতেছেন, তখন আপনি ফিডব্যাক দিতে পারেন যে কি কি লাইক করছি আমরা এই ইটারেশন, কি শিখছি নতুন। সবাই দিল যে যেগুলো হচ্ছে নোট, মানে নোট, সেই নোটে আমরা দিয়ে দিলাম যে আমি এটি শিখছি বা এটি শিখছি, বিভিন্ন জন বিভিন্ন কিছু শেখে। ল্যাক কি ছিল মনে হচ্ছে আমাদের, কি ল্যাক ছিল। তারপরে লং ফর, মানে অনেকদিন থেকে আমরা চাচ্ছি, এখনো ইমপ্লিমেন্ট হয় নাই, হয়তো এটা কোনো একটা সফটওয়্যার হতে পারে, কোনো একটা টুল হতে পারে, বা এনিথিং, কোনো একটা ফ্যাসিলিটি, ঠিক আছে, বা কোনো একটা প্রসেসের ইমপ্রুভমেন্ট। সো এইভাবে আমরা ইনসাইট ডেভেলপ করতে পারি, এবং এটার কিন্তু আরো এক্সপ্লেনেশন আছে, আমরা ওইদিকে যাচ্ছি না, জাস্ট 4L মানে হচ্ছে এই 4টা, এবং এইভাবে আমরা ইনসাইট ডেভেলপ করি। এবং এটাও মেনশন আছে দেখবেন, টিমকে বলা হয় তুমি বলো যে আমরা এই ইটারেশনে যা যা করছি এটার মধ্যে কোনটা আসলে আমাদের আরো মানে করতে থাকবো, আমরা কিপ করবো, কোনটা স্টপ করবো, কোনো ভ্যালু অ্যাড করে নাই, হয় না আমরা এমন অ্যাক্টিভিটি করি যেটা কোনো ভ্যালু অ্যাড করে না। ঠিক আছে, মানে দেখছেন যে অনেকে চা খাওয়ার সময় খুব শব্দ করে না, দেখছেন চা খাওয়ার সময় মানে একটা শব্দ করে আর কি। তো এই শব্দ কি কোনো ভ্যালু অ্যাড করে নাকি নেগেটিভ? তো দেখবে মানে কোনো কিছু আছে যেটা আমাদের আসলে কোনো ভ্যালু অ্যাড করছে না, তাহলে সেইগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। সেটা প্রসেস হতে পারে, অ্যাক্টিভিটি হতে পারে, এনিথিং। স্টার্ট, এমন কিছুকে আমরা বের করতে পারলাম যেটা আসলে চাচ্ছি যে নেক্সট ইটারেশনে উই শুড স্টার্ট, যেটা আমাদের ভালো করবে আমাদের পারফরমেন্স, টিম পারফরমেন্স। টার্গেট কি? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কিসের ইমপ্রুভমেন্ট? আমাদের নিজেদের টিমের প্রসেস, প্রসিডিউর এবং টিমের পারফরমেন্স। ঠিক আছে, আচ্ছা, এটাও আর একটা ইউজ করতে পারি আমরা, এটা দরকার নেই, এটা মেনশন নাই, জাস্ট দেখে নিতে পারেন। আচ্ছা, ফাইনালি গাইডলাইন্স, এটা জাস্ট করে নিয়ে আমার মনে হয় ইম্পর্টেন্ট কিছু নাই এখানে।
এই তো এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো কাইন্ডলি একটু সবাই পড়ে নিজেরা একটু চিন্তা করবেন, করার পরে কিছু লিখবেনও, যে এখানে ওটা আসলে সবগুলো ডেসক্রিপটিভ, নিজেরা একটু লিখবেন, তারপরে অ্যান্সার দেখে মিলাই নেবেন যে আসলে আপনার সাথে মিল আছে কিনা এটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট টপিকে যাচ্ছি আমরা। নেক্সট টপিকটার নাম হচ্ছে ট্রেন টিম মেম্বার্স এন্ড স্টেক হোল্ডার্স। দেখেন আমরা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্সে আছি এখন। তার মানে লাস্ট ইয়ারতে আমরা আইডেন্টিফাই করলাম যে আমাদের কি কি স্কিল লাগবে। ঠিক আছে, এখন আমরা আসলে সেই স্কিলটা আমার টিমের মধ্যে আছে কিনা, স্ট্রেংথ আছে কিনা, না উইকনেস আছে, তো সেটাকে এখন আমরা কিভাবে ইমপ্রুভ করব, সেটার জন্য কি করতে হবে, আমাদের ট্রেনিং দিতে হবে টিম মেম্বার্স এন্ড স্টেক হোল্ডার্স। সো মেইনলি টিম মেম্বার, কারণ যারা এই কাজটা করবে, আর স্টেক হোল্ডারকে আসলে এখানে এই কথাটা এখানে এই জন্য বলা হচ্ছে, স্টেক হোল্ডারকে যে আমরা ভ্যালু ডেলিভারি দেবো, তাই না, তাদেরকে তো আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করে ডেলিভারি দেবো। এখন ডেলিভারি দেওয়ার পরে আমরা যে তাদেরকে এনাফ ট্রেনিং না দেই, হ্যাঁ, এবং তাদেরকে না বুঝাই যে প্রোডাক্টটা কিভাবে ভ্যালু অ্যাচিভ করতে হবে, ভ্যালু রিয়েলাইজ করতে হবে, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে কাস্টমার কিন্তু বা স্টেক হোল্ডার রিয়েলাইজ করতে পারবে না। সো ওই ট্রেনিং প্ল্যানটা আমাদের এখানে করতে হবে। ঠিক আছে, যেটা আমরা সব প্রজেক্টেই করি, ট্রেনিং, যারা এটাকে অপারেট করবে তাদেরকে ট্রেন আপ করা সেই স্টেক হোল্ডারদের। সো এখানে আমরা কয়েকটা এনাবলার্স নিয়ে কাজ করব। একটা হচ্ছে ডিটারমাইন রিকোয়ার্ড কম্পিটেন্সিস এন্ড এলিমেন্টস অফ ট্রেনিং। আমাদেরকে আসলে বের করতে হবে যে কি কি ট্রেনিং আমাদের লাগবে, ট্রেনিং নিড কি, ট্রেনিং এর গ্যাপ অ্যানালাইসিস করতে হবে এবং ট্রেনিং নিডস অ্যানালাইসিস করতে হবে। ডিটারমাইন ট্রেনিং অপশনস বেসড অন ট্রেনিং নিডস। ঠিক আছে, কোন কোন অপশনে আমরা ট্রেনিং দিতে পারি, যেমন আমরা ক্লাসরুম ট্রেনিং নিতে পারি, তারপরে ভার্চুয়াল ট্রেনিং নিতে পারি। ঠিক আছে, আবার ডকুমেন্ট রিভিউ হতে পারে, সেটাও একটা ট্রেনিং হতে পারে, কিংবা রেকর্ডেড হয়ে আছে, আমরা জাস্ট ওখান থেকে রেকর্ড দিকগুলো দেখলাম। সো নানান ধরনের ট্রেনিং মোডালিটি আছে, সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে, ট্রেনিং অপশনস। যেমন আমাদের এখন ভার্চুয়ালি এই যে লাস্ট 1 বছর প্রায় বেশিরভাগ ট্রেনিং চলতেছে অনলাইনে। আপনারা একটা জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে যে অ্যাজাইলের যত ট্রেনিং হয়, অ্যাজাইলের কোনো ভার্চুয়াল ট্রেনিং পারমিশন নাই। বুঝতে পারছেন? সব ট্রেনিং হবে ক্লাসরুম, কারণ ওদের সব ট্রেনিং হচ্ছে এনগেজমেন্ট টাইপ এবং বিভিন্ন অ্যাক্টিভিটি টাইপ, মানে আপনাকে পড়ানো হচ্ছে, হ্যাঁ, ওরা যে ওটাকে কনসেপ্টটাকে বলে ট্রেনিং ফ্রম ব্যাক অফ দ্য রুম। আপনি ট্রেনার, কিন্তু আপনি রুমের ব্যাকে বসে থাকবেন, আপনার যারা স্টুডেন্ট পার্টিসিপেন্ট তারাই আসলে ট্রেনিংটা নিবে। ঠিক আছে, ট্রেনিং ফ্রম ব্যাক অফ দ্য রুম, এই নামে একটু সার্চ দিবেন। এই নামে কিন্তু 2টা খুবই বিখ্যাত বই আছে, এবং এটা সার্টিফিকেশনে আছে যে আপনি কিভাবে ওই ধরনের ইনস্ট্রাক্টর হবেন। কারণ আমরা আসলে যত বললে কিন্তু মানুষ শিখতে পায় না, যখন নিজেরা কথা বলে, নিজেরা করে, তখন আসলে স্টুডেন্টের জন্য শেখা সবচেয়ে ভালো হয়। এই জন্য বাইরের স্কুলগুলোতে দেখেন না, বাচ্চাদের কি করে, নিজেদেরকে সব করায়। ডিজাইন থিঙ্কিং নিয়ে হয়তো আমরা অনেকে শুনছি, ডিজাইন থিঙ্কিং, দেখবেন যে অনেক স্কুলে ডিজাইন থিঙ্কিং একদম ছোট বাচ্চাদেরকে করানো হয়, যে তুমি একটা পানি, কোন একটা জায়গায় পানি প্রবলেম, সেই পানিটাকে তুমি কিভাবে পিউরিফাই করবে। তোমরা ডিজাইন থিঙ্কিং করে, ডিজাইন থিঙ্কিং কয়েকগুলো স্টেপস আছে, ফলো করে ছোট বাচ্চা মানে ক্লাস 2-3 তাদেরকে বলা হচ্ছে তোমরা পানিটা কিভাবে পিউরিফাই করবো, তোমরা ডিসাইড করো, তোমরা এক্সপেরিমেন্ট চালাও। আচ্ছা, অ্যালোকেটস রিসোর্স ফর ট্রেনিং, কোন রিসোর্স কখন ট্রেনিং করবে সেটা আসলে প্রপারলি অ্যালোকেট করতে হবে, ক্যালেন্ডার তৈরি করতে হবে, এই জিনিসগুলো আমরা এখানে দেখবো, এবং কমিউনিকেট করতে হবে। এনশিওর ট্রেনিং অকার্স, এবং আমাদেরকে এনশিওর করতে হবে যে ট্রেনিংটা আমরা আইডেন্টিফাই করছি, যেটা প্ল্যান করছি, ওটা যাতে ঘটে। মেজার ট্রেনিং আউটকামস, শুধু ট্রেনিং নিলে তো হবে না, টাকা পয়সা খরচ করলে হবে না, হ্যাঁ, টাইম যাবে এমপ্লয়ীদের, তারপরে স্টেক হোল্ডারদের দেখতে হবে যে আসলে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। আসলে ট্রেনিং আমরা কেন দিচ্ছি আমাদের প্রজেক্টের টিম মেম্বারকে, কারণ যাতে যে কাজটা আমাদের প্রজেক্টে করতে হবে সেই কাজটার ক্যাপাবিলিটি তার মধ্যে হয়েছে কিনা। সো আমাদেরকে মেজার করতে হবে যে আমি ট্রেনিং দিলাম, ট্রেনিং দেওয়ার পরে তার সেই কাজ করার ক্যাপাবিলিটিটা হয়েছে কিনা। ওকে, ডেলিভারেবলস দেখেন, অল আর রিলেটেড টু ট্রেনিং। এই যে আমরা এটা খুব ইউজ করি বাংলাদেশে, আমরা খুব ইউজ করি, দেখেন অনেকেই আমরা কাজ করি, তাই না, ট্রেনিং গ্যাপ অ্যানালাইসিস বা ট্রেনিং নিডস অ্যানালাইসিস বলি আমরা, TNA। হ্যাঁ, সব জায়গায় কাজ করা হয়। ট্রেনিং নেওয়ার আগে ফার্স্ট আপনাকে ট্রেনিং নিডস অ্যানালাইসিস করতে হবে। তারপর ট্রেনিং নিজেই একটা টুল, এবং পেয়ারিং এবং মেন্টরিং is another tool of training. This is one kind of modality of training.
সেটা নিয়ে আমরা একটু ডিটেল দেখবো, একটা স্লাইড আছে। আর ট্রেনিং অ্যান্ড মেন্টরিং প্ল্যান, ট্রেনিং কিভাবে হবে এবং মেন্টরিং যদি রাখেন সেটা কিভাবে হবে। মেন্টরিং মানে হচ্ছে যিনি এক্সপিরিয়েন্স তার সাথে যিনি কম এক্সপিরিয়েন্স বা নতুন তাদেরকে ট্যাগ করে দেওয়া, যাতে তার কাছ থেকে সে নলেজটা শেয়ার করতে পারে। ট্রেনিং এর কস্ট এস্টিমেট করতে হবে। পরীক্ষায় কিন্তু বোধহয় একটা আমরা সলভ করবো প্রশ্ন, সেখানে দেখবেন একটা প্রশ্নতে আছে যে ট্রেনিং কস্টের মধ্যে কি কি এলিমেন্ট থাকে। এটা আমরা যারা ট্রেনিং নিয়ে একটু কাজ করছি তারা জানি, যেমন ভেন্যু থাকে, লজিস্টিক্স থাকে, খাবার দাবার থাকে, তারপরে ইনস্ট্রাকশন যে দেওয়া হয়, তার ম্যাটেরিয়াল প্রিন্টিং, তাই না, তার ম্যাটেরিয়াল প্রিপারেশন, তারপর হচ্ছে যিনি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেন তার অনারিয়াম, সব মিলে কিন্তু ট্রেনিং কস্ট হয়। ট্রেনিং ক্যালেন্ডার সেট করতে হবে, ট্রেনিং অ্যাসেসমেন্ট করতে হবে whether ট্রেনিং ইজ এফেক্টিভ অর নট, এবং সার্টিফিকেশন ইজ কি, আমরা ট্রেনিং শেষে সার্টিফিকেশন দিই না। আবার অনেক সময় অনেক প্রজেক্টে কাজ করার জন্য সার্টিফিকেশন লাগে, যে আপনার টিমের এই লোক কয়েকজনকে সার্টিফাইড হতে হবে। এবং আমরা জানি প্রফেশনাল সার্টিফিকেশন এখন কি পুরো ওয়ার্ল্ডেই মানে একটা বুমিং সিচুয়েশন, এবং সব প্রফেশনে এখন আসলে প্রফেশনাল সার্টিফিকেশন চাওয়া হচ্ছে। এবং দিস ইজ মানে ইজিলি আমরা কি করতে পারি, মানে নিজেদের সাথে বহন করতে পারি যে কোনো জায়গায় যদি আমাদের সার্টিফিকেশন থাকে। সো রিকোয়ার্ড কম্পিটেন্সি বের করতে হবে, যে মানে কি কি কম্পিটেন্সি দরকার, কি কি স্কিল দরকার, যেটার জন্য আমরা আসলে ট্রেনিং দেব, সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে রিকোয়ার্ড কম্পিটেন্সি। এলিমেন্টস অফ ট্রেনিং, ট্রেনিং এর ডেফিনেশনটা দেখেন খুব সুন্দর। অ্যান অ্যাক্টিভিটি ইন হুইচ টিম মেম্বার্স অ্যাকোয়ার নিউ অর এনহ্যান্সড স্কিল, নলেজ অর অ্যাটিটিউড। দেখেন এই কথাটা খুব সুন্দর, অ্যাটিটিউড, তাই না? আমরা কিন্তু লট অফ সফট স্কিল ট্রেনিং দিই, যেটা অনেকগুলো অ্যাটিটিউডের সাথে, যে আমি অ্যাজ এ ম্যানেজার কিভাবে কাজ করব, অ্যাজ এ টিম মেম্বার আসলে আমি কিভাবে কাজ করব, ঠিক আছে, আমি কিভাবে সেল অর্গানাইজিং টিম হব, আমি কিভাবে নেগোশিয়েট করতে পারবো। আচ্ছা, তো এলিমেন্টস অফ ট্রেনিং এর মধ্যে প্রোভাইডেড টু টিমস, স্মল গ্রুপস, ইন্ডিভিজুয়ালস। আমরা ট্রেনিং টিমকে দেই, স্মল গ্রুপকে দেই, আবার ইন্ডিভিজুয়ালকেও ওয়ান টু ওয়ান ট্রেনিং আমরা দিই। তারপর আমরা ম্যানেজমেন্ট ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টপিকের উপর ট্রেনিং দিই। এই যে দেখেন এইটা কিন্তু একটা প্রশ্ন আসবে পরীক্ষায়, যে আমরা আসলে কি কি মোডে ট্রেনিং নেই জেনারেলি, এটা আমরা সবাই জানি। ভার্চুয়াল একটা হচ্ছে, এটা সবচেয়ে আমরা স্কুল কলেজে যে ট্রেনিং গুলো নিছি আমরা, মানে আমরা যে পড়াশোনা করছি, বা আগে কোভিড এর আগে যে সিচুয়েশনটা ছিল, ক্লাসরুম ট্রেনিং, ইনস্ট্রাক্টর লেড ক্লাসরুম ট্রেনিং, তার মানে ফিজিক্যাল ট্রেনিং, আরো অনেক নাম আছে। এটা ভার্চুয়াল ক্লাসরুম, এটা আমরা অনেক সময় ভার্চুয়াল ক্লাসরুম, যেহেতু ক্লাসরুম বলছি তার মানে একটা ইনস্ট্রাক্টর ডাইরেক্টলি, যে আমরা এখন যে ট্রেনিংটা করতেছি এটা হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম, বা অনেক সময় আমরা এটাকে বলি ইনস্ট্রাক্টর লেড ভার্চুয়াল ক্লাসরুম ট্রেনিং বা ভার্চুয়াল ট্রেনিং, ইনস্ট্রাক্টর লেড, মানে ডাইরেক্টলি ইউ ক্যান কমিউনিকেট উইথ ইনস্ট্রাক্টর, যেমন আমরা এখন করতেছি। আর একটা হচ্ছে সেলফ পেস্ট ই লার্নিং। এটা মানে কি সেলফ পেস্ট ই লার্নিং? বইপত্র দিয়ে দিবে আর পরে আমরা নিজে নিজে পড়া। এই যে আমরা অনেকেই বোধহয় ইউডেমিতে পড়াশোনা করি না, ইউডেমি, তারপর লিঙ্কডইন লার্নিং। অনেক অর্গানাইজেশন কিন্তু লিঙ্কডইন লার্নিং এর সব এমপ্লয়ীদের জন্য কেনা আছে, যেমন রবি তার এমপ্লয়ীদের জন্য লিঙ্কডইন লার্নিং ইউজ করে। সো আপনার ওখানে কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ, মানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিং আছে। সো ওখান থেকে অলরেডি রেকর্ডেড ট্রেনিং, তো সেই ট্রেনিং গুলো আপনি শুনলেন, দেখলেন, এবং ওখানে অনেক এক্সারসাইজ ফাইল আছে, করলেন, তারপরে কিছু মক এক্সাম দিলেন, আবার শেষ করে পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেশনও পেয়ে গেলেন। তো সেটা হচ্ছে সেলফ পেস্ট ই লার্নিং ট্রেনিং, ঠিক আছে। ডকুমেন্ট রিভিউ করে আমরা অনেক সময় নিজেদের স্কিল ডেভেলপ করি। তারপর ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন, তাই না, আমরা সিমুলেটর ইউজ করে করে কিন্তু শিখি। তারপর হচ্ছে অন দ্য জব ট্রেনিং, এটা আসলে বাংলাদেশে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেশি চলে, অন দ্য জব ট্রেনিং। যা কিছু দেখবেন যে আপনি বেশি ভালো শিখছেন, দ্যাট ইজ ফ্রম অন দ্য জব। হ্যাঁ, ওয়ার্কিং উইথ এক্সপার্ট, ওয়ার্কিং উইথ ইয়ার পিয়ার্স, ইয়ার ফ্রেন্ডস, সেটা আসলে সবচেয়ে বেশি লার্নিং হয়েছে। কারণ এখনো আমরা আসলে ট্রেনিং এর পিছনে অনেক অর্গানাইজেশন এখন টাকা ব্যয় করে না। হ্যাঁ, খুব ভালো অর্গানাইজেশন ছাড়া, যেমন এখন কিন্তু সরকারি জায়গায় আমরা জানি যে 60 আওয়ার্স, বছরে আপনার 60 আওয়ার্স ট্রেনিং নিতে হবে প্রতি, সব এমপ্লয়ীদেরকে। আর যারা খুবই ভালো অর্গানাইজেশন দেখবে তাদেরও কিন্তু এরকম আছে, মডালিটি আছে, যে আপনাকে পার আওয়ার 100 আওয়ার্স ট্রেনিং নিতে হবে। এবং এই ট্রেনিংটা যদি আপনি না নেন, আপনার যে সুপারভাইজার
সে যদি তার টিমের সবাইকে 100 আওয়ার্স ট্রেনিং না নিয়ে দিতে পারে এই বছরে, তাহলে তার পারফরমেন্স থেকে মার্কস কাটা যাবে। বুঝতে পারছেন? নট দিস গাইজ ফ্রম দ্য সুপারভাইজার, কারণ সে সবার ট্রেনিং 100 আওয়ার্স এনশিওর করতে পারে নাই। সো ট্রেনিং আসলে এত ক্রিটিক্যাল, ঠিক আছে? কারণ এখন আসলে সব আমরা যদি নলেজে যদি লিড না নিতে পারি, তাহলে আসলে কোনো কিছুতে লিড নিতে পারবো। সো অনেক অর্গানাইজেশনে কিন্তু একটা যুদ্ধ, যে তারা আসলে কিভাবে অলওয়েজ লার্নিং অর্গানাইজেশন থাকতে পারবে এবং কিভাবে নলেজে সবার আগে থাকতে পারবে। এটা একটা যুদ্ধ কিন্তু, নাহলে ইউ কান্ট কম্পিট ইন দ্য মার্কেট। ওকে, তারপর এখানে জাস্ট গাইডলাইন আছে যে কিভাবে আমরা রিকোয়ার্ড কম্পিটেন্সি ফাইন্ড আউট করবো। সো দেখেন, হোয়াট নলেজ উইল বি রিকোয়ার্ড আমাদের কাজ করার জন্য, আমাদের স্টেক হোল্ডারদের জন্য এবং আমাদের টিম মেম্বারদের জন্য। তারপর কোন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দরকার, যেটা আমাদের ক্যারি আউট দ্য ওয়ার্ক করার জন্য লাগবে, ঠিক আছে? এবং আমরা বাইন, এই যে আমরা যখন লোকজনকে ট্রেনিং দিই, এই যে আমরা বলি না সরকারি লোকজন বিদেশে যায়, সো দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ বাইন টু গেট দ্য বাইন অফ দ্য স্টেক হোল্ডার্স, ঠিক আছে? তখন আপনার মোটিভেশনটা ডিফারেন্ট হয়। এই টিমকে নিয়ে আপনার কাজ করতে হবে, তো তারা যদি মোটিভেটেড না হয়, ঠিক আছে? বড় বড় প্রাইভেট সেক্টর তাই প্রচুর ট্রেনিং কিন্তু বাইরের, দেখবেন যে এখন বাইরে না গেলেও বাইরের ইনস্ট্রাক্টর নিয়ে আসতেছে ফ্রিকোয়েন্টলি, ইউরোপ থেকে, তারপর ইন্ডিয়া থেকে তো অলওয়েজ, হ্যাঁ, সিঙ্গাপুর থেকে ট্রেনার নিয়ে আসতেছে, বা আপনি বাইরে যাচ্ছেন, সেটা কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ড অফ মোটিভেশন। সো এই জিনিসগুলো হচ্ছে করতে হবে আপনাকে। এবং মোডালিটিস অফ ট্রেনিং, নানান ধরনের মোডালিটি, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, হ্যাঁ, ইনস্ট্রাক্টর লেড, ক্লাসরুম ট্রেনিং, ভার্চুয়াল ট্রেনিং, এবং এটা আসলে কস্টের সাথে আপনাকে মিলাই দেখতে হবে যে কোনটা আপনার কস্ট ইফেক্টিভ হয়। এবং নানান ধরনের ট্রেনিং রাখতে হবে, নট অনলি ওয়ান মোড, ডিফারেন্ট মোডালিটি ট্রেনিং রাখতে হবে, আর সবগুলোরই আসলে ডিফারেন্ট কাইন্ড অফ বেনিফিট আছে। ট্রেনিং অ্যান্ড মেন্টরিং প্ল্যান, হ্যাঁ, আপনি আসলে এখন তো আমরা নিডস অ্যানালাইসিস করলাম, এখন আমাদেরকে প্ল্যান করতে হবে যে আমরা কিভাবে, শিডিউলিংটা কি হবে, কখন ট্রেনিং হবে, তারপরে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, ট্রেনিং প্ল্যান তৈরি করতে হবে। এটা আমরা করা হয়, সব প্রজেক্টে করা হয়। এটি ট্রেনিং প্ল্যানটা কিন্তু আগে আমরা এইচআরে পড়ছিলাম, পিএমবকে যারা আগে পড়ে আসছেন, পিএমবকে এইচআরে ট্রেনিং প্ল্যান তৈরি করার কথা বলা হচ্ছিল। তারপরে যে কম্পিটেন্সি ইমপ্রুভমেন্ট করা এবং সার্টিফিকেশন যদি লাগে, তাহলে সার্টিফিকেশন কিন্তু পোর্টেবল, ইউ ক্যান যে অর্গানাইজেশনে থেকে যাবে এরকম না, ইউ ক্যান ইট ইজ পোর্টেবল উইথ ইউ, আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। আচ্ছা, ট্রেনিং অপশনের মধ্যে এই যে 3টা ট্রেনিং এর আসলে আরো ডেসক্রিপশন দেওয়া আছে। আমার মনে হয় এগুলো আমরা এখন সবাই এক্সপার্ট, আর কোভিড এর কারণে সবাই জানি যে কোনটা কি জিনিস। তো একটু ডিটেল দেখে নিয়েন, কারণ পরীক্ষা হয়তো আসতে পারে, মানে আপনাকে বলবে যে এটা কি ভার্চুয়াল ট্রেনিং নাকি ক্লাসরুম ট্রেনিং নাকি সেলফ বেসড ট্রেনিং, এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ট্রেনিং কস্ট এস্টিমেট, আমি আগেই বলছি যে ট্রেনিং এর কস্ট এস্টিমেট করতে হবে, সেখানে আসলে এই কম্পোনেন্ট বা এলিমেন্ট গুলোকে আমাদের হিসাব মানে করতে হবে, এলিমেন্ট গুলো আমরা যারা করে আসছি আমরা সবাই জানি এগুলো। কন্টেন্ট ক্রিয়েশন, এডিটিং কস্ট, ঠিক আছে? যদি ভার্চুয়াল বা সেলফ বেসড করেন, কন্টেন্ট হোস্টিং, সার্ভার যদি হোস্ট করতে হয়, যারা ইনস্ট্রাকশন দিবে তাদের কস্ট, কোর্সওয়্যার পেইন্টিং এন্ড ডিস্ট্রিবিউশন যদি ক্লাসরুম ট্রেনিং নেন, ভেন্যু কস্ট, লজিস্টিক কস্ট, এই যে আমরা জুম ইউজ করতেছি, জুমের কিন্তু একটা কস্ট আছে। সো এই যে প্ল্যাটফর্ম কস্ট, হ্যাঁ, তাহলে এখানে একটা অ্যাড হবে প্ল্যাটফর্ম কস্ট, যে কস্টটা আপনি জুমকে দিচ্ছেন। সো অল দিস এলিমেন্টস ইউ হ্যাভ টু কনসিডার যখন আপনি ট্রেনিং এর কস্ট এস্টিমেট করবেন। ট্রেনিং ক্যালেন্ডার করতে হবে, স্পেসিফিক ক্যালেন্ডার, শিডিউল পাবলিশ করতে হবে, রোস্টার করতে হবে, এবং সিগনেচার অফ অ্যাটেন্ডিজ, ভেরি ইম্পর্টেন্ট না? আমরা যেমন কয়েকটা ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেড নিছি, সো সব জায়গায় এটা হয়, এবং ট্রেনিং শেষে আমরা সার্টিফিকেটও দিই স্টুডেন্টদের। পেয়ারিং এন্ড মেন্টরিং, যেটা বলতেছিলাম যে পেয়ারিং করা, পেয়ারিং কাস্টমার স্টেকহোল্ডার্স টুগেদার এনাবলস দেম টু রিইনফোর্স দ্য লার্নিং ইন ইচ আদার। আমরা অনেক সময় কাস্টমারকে পেয়ারিং করে আমাদের সাথে, যাতে তারা সহজে শিখতে পারে, তাদের বাইন পাই আমরা, বুঝতে পারে তারা। মেন্টরিং, যেটা বলছিলাম এক্সপিরিয়েন্সের সাথে, যারা লেক্স এক্সপিরিয়েন্স তাদেরকে ট্যাগ করে করানো, ঠিক আছে? সেটার দ্বারা কি হয়, কোলাবোরেশন বাড়ে, লার্নিংটা বাড়ে, এবং অন দ্য জব যে আমরা ট্রেনিং গুলো করাই বেশিগুলো হয় হচ্ছে মেন্টরিং টাইপ আর কি, মেন্টরিং, পেয়ারিং, এইসব কাজ করি আমরা। আচ্ছা, তারপরে আমরা যেহেতু শুধু ট্রেনিং দিলে হবে না, আমাদেরকে ট্রেনিংটা অ্যাসেসমেন্ট করতে হবে।
So baselining provides a technique for measuring the efficacy of training. বেসলাইন করতে হবে যে কার কম্পিটেন্সি কোন লেভেলে আছে। তার মানে আমরা জেনারেলি কি হয় দেখবেন যে প্রায় সব জায়গায় আগে একটা প্রি অ্যাসেসমেন্ট নেওয়া হয় টেস্ট ট্রেনিং এর আগে, তারপরে আবার ট্রেনিং শেষে পোস্ট অ্যাসেসমেন্ট নেওয়া হয়। সেটা একটা সিম্পল টেকনিক যেটা দিয়ে আসলে আমরা দেখি যে আসলে তার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, সে আসলে ডেমনস্ট্রেট করতে পারে কিনা যে সে নতুন স্কিল সে অ্যাকোয়ার করছে কিনা। ঠিক আছে, আর এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক টাকা পয়সা দিয়ে ট্রেনিং অ্যারেঞ্জ করলাম, কিন্তু দেখা গেল যে ঠিক মতো নোটিফিকেশন করা হয় নাই, রেজিস্ট্রেশন করা হয় নাই, হ্যাঁ, সবাইকে রিমাইন্ডার দেওয়া হয় নাই, দেখা গেল ট্রেনিং এ পার্টিসিপেন্ট নাই। সেইটা যাতে না হয় এটাকে ইনশিওর করতে হবে আমাদের। আর সার্টিফিকেশন যেটা বললাম, সার্টিফিকেশনে কিন্তু এখন স্পেশালি প্রফেশনাল সার্টিফিকেশন, এখন অনেক অর্গানাইজেশন টাকা কিন্তু প্রচুর ব্যয় করে, টাকা খরচ করে এমপ্লয়ীদেরকে সার্টিফিকেশন করায়। সো এই যে আমরা পিএমপি করানো, যেমন রবিতে মনে হয় বাংলাদেশের টেলকোর মধ্যে সবচেয়ে বেশি রবিতে পিএমপি আছে, এবং এটা কিন্তু ওদের অনেক আগের পলিসি। মানে আমি 2000 কত সালে ছিলাম, 10-11 সেই সময় পলিসি ছিল যে কেউ যদি সার্টিফাইড হয় তাহলে টাকাটা রবি দিয়ে দিবে। ঠিক আছে, সো এই যে এইসব জিনিসগুলো কিন্তু এমপ্লয়ীদেরকে মোটিভেট করে আর কি। হ্যাঁ, সো আমরা যেখানে সুযোগ পাবো যে প্রফেশনাল সার্টিফিকেশনটা আমাদের কাজে লাগবে, আমাদের কাছে ওটাকে নিতে হবে, কারণ এখন দেখবেন যে অনেক জায়গাতেই চাওয়া হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন। আর মেজার করতে হবে, যে বেসলাইন করছেন সে অনুযায়ী মেজার করতে হবে, নলেজ বাড়ছে কিনা, কাজ করার অ্যাবিলিটি বাড়ছে কিনা, সেটা আপনাকে এনশিওর করতে হবে। এবং এটার উপর ডিপেন্ড করবে নেক্সট আসলে আপনি আবার ট্রেনিং নিবেন কিনা, কি করবেন সেটা নিতে হবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক ছিল, ট্রেনিং দেওয়া টিম মেম্বার্স এন্ড স্টেক হোল্ডার্স। এখানে যে ডেসক্রিপশন গুলো আছে, মানে এক্সারসাইজ গুলো আছে, ওটাও ডেসক্রিপটিভ টাইপ, ওটা আপনারা নিজেরাই একটু পড়ে নিতে হবে আর কি। ঠিক আছে, ওকে, লাস্ট টপিক ব্রেকের আগে, এনগেজ এন্ড সাপোর্ট ভার্চুয়াল টিমস। এটা কিন্তু আগেও এইচআর চ্যাপ্টারে ছিল, এবং আমরা ভার্চুয়াল টিম নিয়ে আগেও কথা বলছি, একদম শুরুতে বিল্ড এ টিম, তখন আমরা ভার্চুয়াল টিম নিয়ে কথা বলছি। সো ভার্চুয়াল টিম যেহেতু এখন একটা একদম মোটামুটি মানে কম্পোনেন্ট হয়ে গেছে একটা প্রজেক্ট টিমের, সো এটা নিয়ে আমরা একটু ডিটেল এখানে আলোচনা করতেছি, এনগেজ এন্ড সাপোর্ট ভার্চুয়াল টিম। তো এক্সামিন ভার্চুয়াল টিম মেম্বার নিডস। এক নম্বর হচ্ছে ভার্চুয়াল টিম আমরা ইউজ করবো কিনা, লাগবে কিনা, এবং যারা ভার্চুয়াল টিমে কাজ করবে তারা যাতে আইসোলেটেড ফিল না করে, খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা অনেক সময় ভার্চুয়াল টিম কি হয়, তারা আইসোলেটেড ফিল করে। হ্যাঁ, মানে আমার ফ্রেন্ড ওরাকলে জব করে, সো ইউএসএ তে, তো সে 1 বছরের জন্য সে নিজেই ডিসাইড করছিল সে ওয়ার্ক ফ্রম হোম করবে। তারপরে সে 6 মাসের মধ্যে মোটামুটি পাগল হয়ে গেছে। মানে আগের কথা বলতেছি, কোভিড সিচুয়েশনে আমরা সবাই এখন ইয়া হয়ে গেছি, এটা প্রায় 5 বছর আগের কথা বলতেছে। তো সে 6 মাসের পর পুরো পাগল হয়ে গেছে যে কিভাবে এখন ইয়া করবো আর। ঠিক আছে, সো এই যে আইসোলেশন ফিল করা, এটা যাতে না হয়, এটা কিভাবে আইসোলেশন থেকে তাকে ইয়া করা যায় সেটা নিয়ে আসলে প্ল্যান করতে হবে, এনগেজ করতে হবে, শিডিউলিং করতে হবে, কখন মিটিং হবে, কখন ইভেন ফানও হতে পারে। ঠিক আছে, ইনভেস্টিগেট অল্টারনেটিভস ফর ভার্চুয়াল টিম মেম্বার এনগেজমেন্ট। কি কি অল্টারনেটিভস আমরা সেট করতে পারি যাতে টিমগুলো এনগেজ হয় ঠিকমতো, ভার্চুয়াল টিমে যারা কাজ করবে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, যেটা থেকে প্রশ্ন আসবে আমার কাছে মনে হয়, যখনই আমরা ভার্চুয়াল টিম নিয়ে কথা বলি সবার আগে মাথায় আসে যে হোয়াট আর দ্য টুলস এন্ড টেকনোলজিস উই গোনা ইউজ, আমরা কোনগুলো ইউজ করতে যাচ্ছি। সেটা না, আসলে আগে প্ল্যান করতে হবে যে টিমটা কিভাবে কোলাবোরেটলি কাজ করতে পারে, সেই টিম প্ল্যানটা আগে করতে হবে। টিম চার্টার তৈরি করছিলাম আমরা এই ভার্চুয়াল টিমের জন্য, তাদেরকে আমরা কিভাবে ইনভলভ করবো তার জন্য খুবই ভালো চার্টার বানাতে হবে, সেটা আগে করতে হবে। টুল তো পরে আসতেছে, ঠিক আছে, এবং টুল কি ইউজ করবেন না করবেন এটা আসলে রেট্রোস্পেক্টিভে আরো ইমপ্রুভ হতে পারে, কিন্তু সবাই যাতে ফোকাস না করি যে হোয়াট আর দ্য টুলস অ্যাভেলেবল টুলস, তার আগে আসলে ফোকাস করতে হবে হোয়াট ইজ দ্য প্ল্যান উই শুড ফলো টু এনগেজ আওয়ার ভার্চুয়াল টিম। Implement options for virtual team members engagement. Continually evaluate effectiveness of virtual team members engagement. Continuously improve করতে হবে, এবং রেট্রোস্পেক্টিভে যদি ভার্চুয়াল টিম থাকে তারাও ইমপ্রুভ হবে এবং তারাও
বিভিন্ন ফিডব্যাক দিবে যেটা আমাদেরকে হেল্প করবে নেক্সট ইয়াতে ইমপ্রুভ করার জন্য। সো ডেলিভারেবল হচ্ছে কোলাবোরেশন টেকনোলজি, ঠিক আছে? হাউ ক্যান উই কোলাবোরেট? ক্যালেন্ডার টুলস আমরা ইউজ করি, শেয়ার্ড ক্যালেন্ডার, এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট। আমরা যেমন নর্মাল স্টেকহোল্ডার টিম মেম্বারদেরকে অ্যাসেসমেন্ট করছি বা স্টেকহোল্ডারকে অ্যাসেসমেন্ট করতেছি, ভার্চুয়াল টিমকেও ওইভাবে অ্যাসেস করতে পারি আমরা। কমিউনিকেশন এবং কমিউনিকেশন প্ল্যান তৈরি করা, এটা আসলে সবার আগে কমিউনিকেশন প্ল্যান তৈরি করা, যেটা আমি বলার চেষ্টা করতেছিলাম। ভেরিয়েন্স অ্যানালাইসিস, ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না, কোনো গ্যাপ আছে কিনা, প্রজেক্ট ম্যানেজার কি আসলে ভার্চুয়াল টিমকে ম্যানেজ করার জন্য কি স্টেপস নিতে পারে, সেটা হচ্ছে পিএম পাওয়ারস। অলরাইট, সো আমি কোলাবোরেশন টেকনোলজি প্রথমে যেটা বলতেছিলাম যে টিম প্ল্যান তৈরি করতে হবে, কিভাবে কমিউনিকেট করবে, কিভাবে কোলাবোরেট করবে, সেটা প্রথমে থাকতে হবে। হ্যাঁ, এরকম না যে আমরা টুল ইউজ করলাম, আমরা জুম ইউজ করবো, এটা যাতে আমাদের প্ল্যানিং এর কি না হয়, সাবস্টিটিউট না হয়। প্ল্যানটা থাকতেই হবে আমাদের, এবং টিম চার্টটা তৈরি করতে হবে। কিভাবে ট্রান্সপারেন্ট থাকবে টিম? আমাদের তো অ্যাজাইল টিম আসলে অলওয়েজ প্রেফার করে কোলোকেটেড, আমরা বুঝতে না, কোলোকেটেড টিম স্পেস, তারপরে হচ্ছে ডেডিকেটেড টিম। সো যেহেতু এখন আমাদের ভার্চুয়ালি কাজ করতে হচ্ছে অনেক জায়গায়, তাহলে আমরা কি টুল ইউজ করবো? অনেক সফটওয়্যার পাওয়া যায় যেখানে আপনি সেম কানবান বোর্ড, স্ক্রাম বোর্ড ইউজ করতে পারেন, তাই না? আমি আগে আলোচনা করছি, ট্রেলো ইউজ করে মানুষ, তারপরে জিরা ইউজ করে, নানান আছে, দেখবেন যে অনেক ধরনের আছে। কোলাবোরেশন টুলস মাইট ইনক্লুড, তারপর এই চারটা একটু খুবই ইম্পর্টেন্ট মনে রাখেন, পরীক্ষায় আসবে, প্রশ্ন আছে আমাদের এখানে। যখন আমরা মাস্টারি বিল্ডার সলভ করব, তখন দেখবেন বলবে যে আমরা ভার্চুয়াল টিমে কোলাবোরেশন টুল ইউজ করতে চাই, হোয়াট আর দ্য এক্সাম্পলস, কোন কোন টুল এর মধ্যে পড়ে। যেমন একটা হচ্ছে শেয়ার টাস্ক বোর্ড, ওই যে আমরা ট্রেলো ইউজ করি কিংবা কানবান বোর্ড ইউজ করি, ঠিক আছে? ওটাকে বলতেছি শেয়ার টাস্ক বোর্ড। তারপরে চ্যাট বোর্ডস, তাই না? এই যে জুমে কিন্তু আমরা করতে পারি, চ্যাট করতে পারি। আমরা টিম, বেশিরভাগ অনেক অর্গানাইজেশন টিম ইউজ করে, অনেক অর্গানাইজেশন স্কাইপ ইউজ করে, তাই না? ঠিক আছে, নানান ধরনের টুল ইউজ করে, আর অনেকে জুম ইউজ করে, একদম এন্টারপ্রাইজ জুম ইউজ করে নিজ অর্গানাইজেশনের চ্যাটিং করার জন্য, মিটিং করার জন্য। নলেজ রিপোজিটরি, যেহেতু টিমটা ভার্চুয়ালি কাজ করতেছে, শেয়ার ডকুমেন্ট কোথায় থাকবে, ঠিক আছে, সেটা ফাইনালাইজ করতে হবে, এবং সবাই যাতে অ্যাক্সেসিবল থাকে সেটাকে এনশিওর করতে হবে, যেটা এখন ফিজিক্যাল ফাইল না। সো সবগুলোকে ওইভাবে নলেজ রিপোজিটরি রাখতে হবে। ভিডিও কনফারেন্সের টুল আমরা কি ইউজ করব? যাতে আমরা জানি অ্যাজাইলের একটা কনসেপ্ট কি, ফেস টু ফেস কমিউনিকেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু কমিউনিকেট উইথ স্টেক হোল্ডার্স অ্যান্ড টিম মেম্বার্স। সো আমরা এমন টুল ইউজ করার চেষ্টা করব যেটা আসলে ফেস টু ফেস, অন্তত ফেস টু ফেস ফিলিংসটা পাই আমরা, ঠিক আছে? তাহলে অন্তত অনেক নন ভার্বাল এক্সপ্রেশন আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ভার্চুয়াল টিম মেম্বার্স নিডস, আমরা যেমন টিম চার্টার তৈরি করছিলাম, সেরকম আসলে ভার্চুয়াল টিমের জন্য শেয়ার্ড গোল তৈরি করতে হবে, ক্লিয়ার পারপাস, যে কেন আমরা ভার্চুয়াল টিমকে ইনভলভ করতেছি এবং তাদের কি দায়িত্ব, ক্ল্যারিটি অন রোলস অ্যান্ড এক্সপেকটেশন, তাদের রোলস, রেসপন্সিবিলিটি সবকিছু আসলে একদম ডিফাইন থাকতে হবে। এই যে আমাদের যে এখন যে গিগ ইকোনমি আমরা বলি, বা আমরা জানেন যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার, তাই না? ফাইবারে মানুষ কাজ করে, 5 টাকায় সব কাজ করতে পারবেন। ফাইবার, FERR.com, কেউ ইউজ করছেন এটা? fiverr.com, fiverr.com, বা আমরা অনেকে আমাদের নাম জানি upwork.com, freelancer.com, যেখানে আসলে ফ্রিল্যান্সাররা কাজ করে, যে কোনো কাজ আপনি এখানে করতে পারেন, ঠিক আছে? সো আপনার যে কোনো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং মেইনটেইন করা, বুক কিপিং করা, এনিথিং ইউ ক্যান ডু। সো ইউ উইল গেট লট অফ গিগ হেয়ার, যারা আসলে আপনাকে সাপোর্টটা দিবে। কিন্তু এখানে একদম ক্লিয়ারলি আপনাকে বলতে হবে যে কি রোল, কি রেসপন্সিবিলিটি, কি ডেলিভারি হবে, কিভাবে আপনি তার পারপাস মেজার করবেন। সো সেই জিনিসগুলোকে আমরা আমাদের যখন প্রজেক্ট টিমেও কাজ করবো আমরা ভার্চুয়ালি, এগুলোকে একদম ক্লিয়ারলি এনশিওর করতে হবে। এবং এই টার্মটা স্টুডেন্ট ম্যানুয়াল আছে, খুব সুন্দর লাগছে আমার কাছে। মানে আমাদেরকে প্ল্যানিং করতে হবে যাতে উই ক্যান নকিং ডাউন ভার্চুয়াল ওয়ালস। রেজা ভাই, তাহলে ওই যে এসটিওটা বলছিলাম, যে এসটিওটা কি, এসটিও প্ল্যাটফর্মে কি কাজ করা যায়, ডিজাইনার বা কিছু, অথবা এরকম কিছু? জানি না, এটা আমাকে ইন্ডিভিজুয়ালি পরে জিজ্ঞাসা করেন। আমি আচ্ছা আচ্ছা,
আমি আইটির লোক, তো আমি আসলে সিভিলের লোক না, এটা আমি মনে হয় যেটা আপনি বলতেছেন সিভিলের কেউ জানতে পারে। ওকে, অল্টারনেটিভস ফর ভার্চুয়াল টিম মেম্বার এনগেজমেন্ট। হ্যাঁ, এখানে আসলে আপনার টিমের ডাইনামিক্স এর উপর ডিপেন্ড করে কিভাবে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং এফেক্টিভ কমিউনিকেশন করা যায়, তার আসলে আপনাকে অপশনগুলোকে বের করতে হবে। হ্যাঁ, যে ভিডিও কনফারেন্সিং টুলকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কারণ ওখানে কিছুটা হলেও বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন পাচ্ছেন আপনি। টোনেও কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলে সে কি কনফিডেন্ট, সে কাজটা করছে, না আবার তাকে যে আপনি একটা দায়িত্ব দিচ্ছেন সে আসলে কনফিডেন্ট কিনা। ঠিক আছে? এবং কানবান স্টাইল বোর্ড আমরা ইউজ করি ভিজিবিলিটি বাড়ানোর জন্য, কাজকে ভিজুয়ালাইজ করার জন্য। এগুলো কিন্তু এভলভিং হতে থাকবে, মানে একটাই ফিক্স থাকবে এরকম না, আপনি হয়তো প্রয়োজন অনুযায়ী টিমের ডাইনামিক্স উপর ডিপেন্ড করে ক্যান বি ইভলভ। একই কথাবার্তা বারবার আসতেছে, মানে এফেক্টিভ কমিউনিকেশন এনশিওর করতে হবে, এটা আসলে আসল কাজ, যাতে এফেক্টিভ কমিউনিকেশন হয়। এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে মাঝে মাঝেই। এবং আমরা কিন্তু ইয়া নিয়ে আলোচনা করছিলাম যে যখন আমরা টাকম্যান্স বলি না, টাকম্যান্স ল্যাডার, বা টিম ফর্ম হয়, স্টর্মিং হয়, নর্মিং হয়, তারপরে আসলে পারফর্মিং করতে থাকি। সো যখনই নতুন মেম্বার জয়েন করবে আপনার টিমে, ইভেন ভার্চুয়াল টিমেও, তখন কিন্তু এই ডাইনামিক্সটা আবার রিশাফল হয়ে যায়, আবার দেখা যায় রিফর্মিং হয়, আবার স্টর্মিং শুরু হয়। ঠিক আছে? সো এগুলোকে আসলে ক্লোজলি আপনাকে ম্যানেজ করতে হবে এবং এনাফ টাইম দিতে হবে আপনার টিম যাতে এই স্টর্মিং সিচুয়েশন থেকে পারফর্মিং সিচুয়েশনে বের হয়ে আসতে পারে, এবং সব টিমকে আসলে স্টর্মিং এর সময় দিতে হবে। আচ্ছা, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে, হ্যাঁ, এটা কিন্তু আসলে আমাদের সবার আগে করতে হবে, আগে টুল না, আগে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। হোয়াট ডাজ দ্য টিম মিট, হোয়েন ডাজ দ্য টিম মিট, কখন টিমের মিটিং হবে। আমরা যেমন ডেইলি স্ট্যান্ড আপ এক বসে আমরা একই সময় হতে হবে। ইভেন অনেক ভার্চুয়াল টিম, মানে আপনারা মানে বিলিভ অর নট, যারা আসলে দাঁড়ায় ভার্চুয়াল মিটিং করে। ঠিক আছে? যখন স্ট্যান্ড আপ মিটিংটা হয়, যদিও ভার্চুয়ালি, কিন্তু দাঁড়ায় মিটিং করে যার যার বাসায়। তাহলে আমরা কখন করব সেই মিটিংটা এক্সাক্ট সেম টাইমে হতে হবে। আমি এখন মিটিং এর জন্য বসে আছি, অন্য কেউ এখন জয়েন করতেছে না, এটা যাতে না হয়। হোয়াট টুলস আর ইউজ টু ট্র্যাক ওয়ার্ক স্ট্যাটাস, যে নানান, যেহেতু আমরা ভার্চুয়ালি কাজ করতেছি, আপনাকে আসলে কোনো আইটি টুল ইউজ করতে হবে, কোলাবোরেটিভ টুল ইউজ করতে হবে, কানবান বোর্ড টাইপ কোনো টুল। হাউ অফেন ইজ ওয়ার্ক স্ট্যাটাস আপডেটেড, কতক্ষণ পর পর আপনি আপডেট করবেন। যদি দেখতে পাচ্ছেন না, তাহলে আমি কাজটা শেষ হওয়ার পর কখন আপডেট করব। বা সফটওয়্যারে কি হয়, ওই যে আপনার যারা যে ফ্রিল্যান্সার বা ফাইবার বা আপওয়ার্কে কাজ করে, তাদের হয়তো আপনারা জানেন, কেউ যদি কাজ করে থাকেন বা জানেন, যে তাদের কিন্তু নিজেদের মেশিনে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, যেটা দিয়ে আপনি যে বললেন যে আপনি 4 ঘন্টা কাজ করবেন পার ডে, বলতে হয় যে আমি এতটা থেকে এতটা 4 ঘন্টা কাজ করব, এবং আপনার সফটওয়্যারটাকে রান করে দিতে হয়। সফটওয়্যারটা আপনার স্ক্রিন কিছুক্ষণ পর পর স্ক্রিনশট নেবে এবং এটা অটোমেটিক সার্ভারে পাঠিয়ে দিবে। ফলে যে ক্লায়েন্ট বা যে কাস্টমার আপনার কাজ দিচ্ছে, সে অ্যাট এনি মোমেন্ট দেখতে পারে যে আসলে আপনি কাজ করতেছেন নাকি গুগলে বা ফেসবুকিং করতেছেন, ঠিক আছে, নাকি ইউটিউবের ভিডিও দেখতেছেন। ঠিক আছে? সো এটা একদম নিয়ম আছে আর কি, যে 5 মিনিটে এত ফ্রেম দিতে হবে, 10 মিনিটে এত ফ্রেম স্ক্রিনশট আসতে হবে। যদি এটা না দেন, ইউ ক্যানট ক্লেম ইউর মানি। সো এটা কমিউনিটি প্ল্যানে রাখতে হবে। তারপর শেয়ার টিম আওয়ার্স, কখন আমরা শেয়ার কাজ করবো আর কখন আমরা ইন্ডিভিজুয়ালি একা একা কাজ করবো। হোয়াট আর দ্য প্রেফার্ড কমিউনিকেশন অ্যাপ্রোচ, কিভাবে আমরা কমিউনিকেট করবো, আমরা কি হোয়াটসঅ্যাপে কল দেবো, ফোনে কল দেবো, নাকি জুমে মিটিং করবো। ঠিক আছে? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, যেমন নর্মাল টিমে কনফ্লিক্ট হয়, সো কনফ্লিক্টস এন্ড ডিসএগ্রিমেন্টস অন এনি টিম আর ইনএভিটেবল। ঠিক আছে? সো আগেই যদি আপনি করতে পারেন যে কি কি কারণে আসলে ডিসএগ্রিমেন্ট হতে পারে, সো যেটা আপনাকে টিম চার্টার আপনাকে হেল্প করবে সেটাকে রিডিউস করার জন্য, এবং আপনাকে আসলে অলওয়েজ অ্যান্টিসিপেট করতে হবে যে কখন কোথায় কোন প্রবলেম হচ্ছে বা ডিসএগ্রিমেন্ট আসতে পারে, এবং সেটা আগে থেকেই ওটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। আর যদি ডিসএগ্রিমেন্ট হয়ে যায়, তাহলে আসলে আমরা ম্যানেজমেন্ট স্কিল ইউজ করতে হবে। ঠিক আছে? ওকে, এই প্রথম কথাটাই আসলে খুব ইম্পর্টেন্ট। এটা থেকে আমার মনে হয় অবশ্যই একটা দুইটা প্রশ্ন পাবেন আর কি।
Focus on collaboration and team norms before focusing too much on tools. ঠিক আছে? ক্যালেন্ডার টুলস আমরা ইউজ করি যে সবার শিডিউলটাকে অ্যালাইন করার জন্য ক্যালেন্ডার টুলস ইউজ করি আমরা। ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে হবে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এবং আমরা ভার্চুয়াল টিমেরও রেট্রোস্পেক্টিভ করতে পারি, যেখানে ফিশবোন ডায়াগ্রাম 5Y আমি লিখছি, এটা ছিল না, এগুলো আমরা ইউজ করতে পারি। বা ওই যে যেগুলো শিখলাম 4L, ঠিক আছে, স্টপ, কিপ, স্টার্ট, এসব আমরা ইউজ করতে পারি। প্রজেক্ট ম্যানেজার, যেহেতু ভার্চুয়াল টিম, প্রজেক্ট ম্যানেজারের কিন্তু অনেক কাজ বেড়ে যাবে। কিভাবে টিমটা আসলে কোলাবরেটিভলি কাজ করতে পারে, আইসোলেটেড ফিল না করে, এবং নিজেরা সেলফ অর্গানাইজ হবে। ভার্চুয়াল টিম যাতে আসলে কাজ যে সে নিল সেটা আসলে করতেছে কিনা, সেই পারফরমেন্স গুলোকে দেখা, চেক করা এবং ফলো আপ করা। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে কাজ হচ্ছে না ভার্চুয়াল টিম দিয়ে। সো ভার্চুয়াল টিমের কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। সো এটা নিয়ে আসলে আলাদাভাবে প্রজেক্ট ম্যানেজারকে কাজ করতে হবে। এই যে আমি দেখেন এই যে কথাটা বলতেছিলাম, এই কথাটা একটু সবার মাথায় আবার নিয়ে নেন, যে স্ট্যান্ড আপ মিটিং আর নট জাস্ট স্ট্যাটাস আপডেটস বাট ভ্যালু কমিটমেন্টস ফ্রম দ্য টিম টু ইটসেলফ। ঠিক আছে, কালেকটিভ কমিটমেন্ট, তাদেরকে যে আমরাই কমিট করতেছি উইল ডু দিস। সো দিস ইজ দ্য মেইন থিং অফ দিস ইজ নট এ স্ট্যাটাস আপডেট মিটিং। সো শেষ আমাদের সেকেন্ড স্ট্যাটাস আপডেট মিটিং কোনটা কোনটা তাহলে এজাইলে যদি আমি চিন্তা করি? না, এজাইলে কোনো স্ট্যাটাস আপডেট মিটিং নাই আর কি। অলরাইট, ওকে। না, অলওয়েজ ফোকাস অন ভ্যালু, নট মানে জাস্ট নরমাল স্ট্যাটাস মিটিং নাই। এখন যেটা নরমালি প্র্যাকটিস করা হয়, যখন এটা হয়ে গেল তখন আসলে লাস্টে স্কাম মাস্টার আসলে স্কাম যে ইনফরমেশন রেডিয়েটর, যেখানে ইউজার হিস্ট্রি থাকে, তারপরে কানবান বোর্ড থাকে, বার্নডাউন চার্ট থাকে, সেটাকে সে আপডেট করে, সে ফাইনালি আপডেট করে। ঠিক আছে, আপডেট করে একদম মানে কি বলে এটাকে, মানে যেটা আপডেটেড সেটা রাখে আর কি ভার্সনে, পুরো ইনফরমেশন রেডিয়েটর মিটিং এর পরে। ইটারেশন বেসড হয় এই আপডেটগুলো? না না না, প্রতিদিনই ডেইলি স্ক্রাম মিটিং এর পরপরেই স্ক্রাম মাস্টারের কাজ হচ্ছে সেটাকে আপডেট করা, পুরো ইনফরমেশন রিডিওটা আপডেট করা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 5 মিনিটের ব্রেকে যাচ্ছি। এরপরে এসে আমরা লাস্ট টপিক পড়বো আজকে, বিল্ড এ শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এ প্রজেক্ট। অলরাইট, সো বিল্ড এ শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এ প্রজেক্ট খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে আমরা ওইভাবে আগে পিএমওকে আমরা বলতাম যে আসলে শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে প্রজেক্ট ম্যানেজার, স্টেক হোল্ডার এবং টিম মেম্বারদের মধ্যে আসলে কি করতে যাচ্ছে। তো সেই ভিশনটা সবার ক্লিয়ার ঠিক হতে হবে। আমরা একটা শব্দ ইউজ করি না বাংলাদেশের, ধ্রুব তারা, ধ্রুব তারা বলি না, মানে ভিশন হচ্ছে সেই ধ্রুব তারার মতো, যেটাকে আমরা বলি নর্থ স্টার। নর্থ স্টার, নর্থ স্টার দেখে আসলে আমরা ডিরেকশন নেই, এবং এটা আসলে রূপক ইউজ হয়, ধ্রুব তারা বলি। আমাদের যেমন লাইফের গোল কি সেটা বলতে আমরা অনেক সময় বলি নর্থ স্টার, যে এটা আমাদের নেক্সট নর্থ স্টার হচ্ছে এটা আমার লাইফের মিশন। সো ভিশন, প্রজেক্টের ভিশনের সেম, যেটা আসলে ইমিউটেবল, চেঞ্জ হবে না। ভিশন এমন যেটা আসলে চেঞ্জ হবে না, ওটা ফিক্স থাকবে। অন্য কেউ চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা যে ভিশন নিয়ে প্রজেক্টটা শুরু করতেছি দ্যাট শুড বি ফিক্স। সো সেই ভিশন নিয়ে আমরা কথা বলবো এখানে, এবং এই ভিশনটাতে গিয়ে আমরা দেখবো যে প্রজেক্ট চার্টার, ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে প্রজেক্টের ভিশন, প্রজেক্টে আমরা কি চাচ্ছি, প্রজেক্টের জাস্টিফিকেশন যেটা আমরা বিজনেস কেস থেকে নিয়ে আসি, তারপর হাই লেভেল ডেলিভারেবল, সবকিছু থাকে প্রজেক্ট চার্টারে, যেটা আসলে আমাদেরকে স্টেজ সেট করতে হেল্প করে পুরো টিমের, যে আসলে আমরা প্রজেক্টে কি করতে যাচ্ছি। এবং চার্টার হচ্ছে নট এ ডিটেল ডকুমেন্ট, দ্যাট ইজ এ ভেরি শর্ট ডকুমেন্ট, মেবি 3-4 পেজেস ডকুমেন্ট। তো সেখানে আসলে হাই লেভেল প্রজেক্টের সব কিছু ডিটেল থাকবে, হাই লেভেল থাকবে। প্রজেক্টের ভিশন কি, প্রজেক্টটা কেন করব, প্রজেক্টটা করলে কি বেনিফিট হবে, কাদের জন্য প্রজেক্টটা করা হচ্ছে, কি স্টেক হোল্ডার্স কারা, কি কি হাই লেভেল রিস্ক আছে, কি কি ডেলিভারেবল আছে এই প্রজেক্টে, হ্যাঁ, কি স্টেক হোল্ডার্স কারা, তারপরে স্পন্সর কে কে, তাদের সিগনেচার, এই সমস্ত জিনিস প্রজেক্ট চার্টারে থাকে। আর অ্যাজাইল প্রজেক্টে আসলে সেট করা হয় ভিশন, যেটাকে আমরা বলি প্রোডাক্ট ভিশন কিংবা প্রজেক্ট ভিশন, যেটা ইমিউটেবল হবে থ্রু আউট দ্য প্রজেক্ট, এবং যেটা আসলে অ্যাজ এ নর্থ স্টার কাজ করবে। এবং সেই ভিশনটার ব্যাপারে সবার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে আমরা আসলে কোন ভিশনের দিকে যাচ্ছি। এবং আরেকটা জিনিস অ্যাজাইল ইউজ হয়, সেটাকে বলা হয় ভিশন স্টেটমেন্ট, প্রজেক্ট ভিশন স্টেটমেন্ট।
সেটা নর্মালি 1 পেজেরও কম হয়। সেটাতে আসে একদম সংক্ষেপে যে আমরা আসলে কি প্রোডাক্ট বাদে যাচ্ছি বা কি সার্ভিস ডেলিভারি দিতে যাচ্ছি, সেটা দিলে কি বেনিফিট হবে এবং মেজর কি কি ডেলিভারেবল আছে, এরকম জাস্ট নিয়ে 1 পাতার একটা মানে প্রজেক্ট ভ্যালু স্টেটমেন্ট তৈরি করে, ভিশন স্টেটমেন্ট তৈরি করে। সেটাই আসলে পুরো প্রজেক্টকে ড্রাইভ করে। আর ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টকে আমরা এটা আগেও পড়ে এসেছিলাম, এখানে উল্লেখ আছে প্রজেক্ট চার্টার, যেটা আমাদেরকে ড্রাইভ করবে ফুল প্রজেক্টকে। এবং নর্মালি প্রজেক্ট চার্টার চেঞ্জ হয় না, ঠিক আছে? আমরা অনেক ধরনের ডকুমেন্ট নিয়ে আলোচনা করতেছি এবং PMBOK-এ অনেক ডকুমেন্টের আলোচনা আমরা দেখেছি, তাই না? একটা প্ল্যানিং ডকুমেন্ট দেখছিলাম, যে আমরা যখন পড়ছিলাম প্ল্যান এন্ড ম্যানেজ ইন্টিগ্রেশন, তখন দেখেছিলাম যে there are 18 documents related to planning and there are 33 documents related to project documents. সো এই ডকুমেন্টগুলো জেনারেলি চেঞ্জ হতে পারে, কিন্তু প্রজেক্ট চার্টার যেহেতু ভিশন নর্থ স্টার, সেটা জেনারেলি চেঞ্জ হবে না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি হাই লেভেল অফ দ্য হোল প্রজেক্ট। সো আমাদের টার্গেট কি? হোয়াট আর দ্য এনেবলার্স? সার্ভে অল পার্টিস টু রিচ কনসেনসাস, সবাই মিলে যাতে আমরা এক ভিশন নিয়ে আগাতে পারি, সাপোর্ট আউটকাম অফ পার্টিস এগ্রিমেন্ট, এবং ফাইনালি প্রজেক্ট চার্টার বা প্রজেক্ট ভিশন স্টেটমেন্ট বা ভিশন দিয়ে আমরা যাতে সব পার্টির এগ্রিমেন্ট নিয়ে প্রজেক্ট শুরু করি। সো এখানে আমরা অনেকগুলো টুল দেখব। ডেলিভারেবল হচ্ছে ভিশন, প্রজেক্ট ভিশন সেট করা বা প্রজেক্ট চার্টার তৈরি করা। এক্সপি মেটাফর, মেটাফর মানে তো আমরা জানি, তাই না? রূপক। হ্যাঁ, আমরা মেটাফর ইউজ করি। এক্সপি শব্দটা কেন মনে আছে? হোয়াট ইজ এক্সপি? আমি কিন্তু পড়াইছিলাম এক্সপি, এক্সট্রিম প্রোগ্রামিং। হ্যাঁ, এক্সট্রিম প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা মানে ফ্রেমওয়ার্ক, ভালো সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। সো এক্সপির 12-13টা প্র্যাকটিস আছে, তার মধ্যে একটা প্র্যাকটিস হচ্ছে এক্সপি মেটাফোর। তার মানে আমরা যখন আসলে কমিউনিকেট করি, তখন যদি শুধু টেকনিক্যাল কথাবার্তা বলি, তাহলে কিন্তু যারা সাধারণ স্টেক হোল্ডার আছে তারা কিন্তু বুঝতে পারবে না। সো আমরা এমন কিছু টার্ম ইউজ করতে হবে যাতে আসলে সবাই বুঝতে পারে। যেমন আমরা যদি বলি অ্যাকাউন্টিং, হ্যাঁ, আমরা যদি বলি যে একজন অ্যাকাউন্টেন্ট থাকবে যিনি আসলে ডেবিট এবং ক্রেডিট অ্যাডজাস্ট করবেন, বা বিল আসবে বিলটাকে পে করবেন। এটা যদি আমরা বুঝাতে চাই যে অ্যাকাউন্টিং সিস্টেম এভাবে কাজ করে, যে একজন অ্যাকাউন্টেন্ট থাকবে যিনি বিলটা নেবে সেটা আবার পে করবে, তাহলে এটা হচ্ছে একটা মেটাফোর। আমরা একটা মেটাফোর দিয়ে বলতেছি। তারপর আরেকটা নতুন টুল, এই দুটো জিনিস একদম নতুন, হ্যাঁ, ফলে পরীক্ষায় প্রশ্ন এক্সপেক্ট করতেছি আমরা, সেটা হচ্ছে এক্সপি মেটাফোর এবং প্রোডাক্ট বক্স এক্সারসাইজ। এটা আমরা আগে দেখি নাই, বক্স এক্সারসাইজ। এটা খুবই ইন্টারেস্টিং একটা টুল। এটা আসলে প্রোডাক্টের যখন আমরা প্ল্যান করি যে প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টের ফিচার কি হবে, কি কি ফাংশনালিটি থাকবে প্রোডাক্টে, তখন আসলে আমরা প্রোডাক্ট বক্স এক্সারসাইজ করি। সো এই যে আমরা যে এখন তো মেগা শপে যাই নাই, অনেকে তো মানে প্রচুর লোকজন এখন আমরা মেগা শপে যাই। মেগা শপে যে ঘটনাটা ঘটে, মানে বিউটি অফ মেগা শপ কি, মেগা শপ বিজনেসের, যে আপনি কিনতে গেছেন একটা, খুবই রেয়ার কেস যে আপনি একটা আইটেম নিয়ে ফিরে আসছেন। কেউ আছেন এখানে যে একটা আইটেম কিনতে গেছেন এবং একটাই নিয়ে আসছেন? একটা আইটেম আনলেও ওটা মেটাফোর হয়ে যাবে। দেখবেন যে মনে হচ্ছে এই তাক থেকে ওই তাক থেকে আপনার দৃষ্টি আকর্ষণ হচ্ছে, এবং এই দৃষ্টি আকর্ষণটা হচ্ছে যে কি দিয়ে করে আসলে বলেন? বক্স দিয়ে, তাই না? এবং বক্সের পিছনে যে এত টাকা খরচ হয়, খেয়াল করছেন? মানে 2 টাকার চকলেট, 5 টাকার চকলেট, কিন্তু তার চেয়ে অনেক সময় মনে হয় যে মানে বক্সের চেয়ে ভিতরে জিনিসের চেয়ে বক্সের দাম বেশি, তাই না? কারণ বক্সটাই মানুষ পড়ে, বক্সটাই দেখে, বক্সটাই তাকে আসলে একটা ইয়া দেয় যে আসলে এই প্রোডাক্টটা কিরকম হতে পারে। তার মধ্যে মেজর ফিচার গুলো লেখা থাকে, কি বেনিফিট, হ্যাঁ, এবং কালার, নানান ধরনের কম্বিনেশন আছে। বাচ্চাদের প্যাকেট দেখবেন ডিফারেন্ট কালারফুল, আবার আমাদেরকে যেটা টার্গেট করবে মিড এজের লোকদের, তাদের ডিফারেন্ট কালার, বয়স্কদের আবার ডিফারেন্ট কালার। সো এই যে প্রোডাক্ট বক্স এক্সারসাইজ, এটা দিয়ে আসলে আপনি যখন প্রোডাক্টের নতুন কনসেপ্ট ডিজাইন করতেছেন, তখন ইউ ক্যান ইনভলভ ইউর মার্কেটিং টিম, হ্যাঁ, সেলস টিম, এবং তাদেরকে প্রোডাক্ট ডিজাইন করতে বল, প্রোডাক্টের বক্স ডিজাইন করতে বলেন, যে এই যে প্রোডাক্টটার কথা চিন্তা করতেছেন তার বক্সটা কিরকম হবে। তো সেই বক্স থেকে ইউ ক্যান গেট আইডিয়া যে আসলে এই প্রোডাক্টটার মধ্যে কি কি ফিচার ফাংশনালিটি থাকতে হবে। সো these two are new tools, so you can expect 1, 2, 3 questions from this two deliverables. আচ্ছা, প্রজেক্ট প্ল্যান, চার্টার, কিক অফ মিটিং। কিক অফ মিটিং নিয়ে আমরা এখানে আলোচনা দেখব। যখন চার্টার তৈরি হয় বা আমরা যখন ভিশন তৈরি করি, তখন আমরা আসলে সেটাকে
পুরো টিমের মধ্যে শেয়ার করার জন্য আমরা কিক অফ মিটিং করি, যেখানে আসলে অনেক সময় ওখানেও ভিশন স্টেটমেন্ট তৈরি করা হয়, স্পেশালি অ্যাজাইল টিমে। আচ্ছা, ব্রেন স্টর্মিং অনেকবারই আমরা দেখে আসছি। আর টি শেপ, আই শেপ মনে আছে তো, তাই না? টি শেপ এবং আই শেপ, জেনারেল স্পেশালিস্ট। সো আমরা এখন অ্যাজাইল টিমে আমরা চাচ্ছি টি শেপ লোকজন, তাই না? আই শেপ না, আমরা চাচ্ছি টি শেপ লোকজন, যেখানে আসলে মেইন কনসেপ্ট কি, যে ডেপথ অফ নলেজ একটাতে আপনার থাকবে, আর থাকবে হচ্ছে ব্রেডথ অফ নলেজ ইন ডিফারেন্ট সাবজেক্ট এরিয়া। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্রেডথ অফ নলেজ আর এটা হচ্ছে ডেপথ অফ নলেজ। সো এটাই হচ্ছে টি শেপ। সো এটা দেখবে যে খুবই সুন্দর স্টুডেন্ট ম্যানুয়ালে ছবি টবি দিয়ে দেওয়া আছে। সো আমরা তো ভিশন নিয়ে অলরেডি অনেক কথা বললাম। ক্লিয়ার ভিশন যাতে হয় এবং প্রজেক্ট ভিশন শুড বি সাফিসিয়েন্টলি ইমিউটেবল, যাতে চেঞ্জ না হয়, টু সার্ভ অ্যাজ দ্য নর্থ স্টার, ধ্রুব তারার মতো যাতে থাকে আর কি। ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা চার্টার ফলো করি এবং চার্টারের এই হচ্ছে কন্টেন্ট, যেটা আমি অলরেডি বলছি যে চার্টারে এই ধরনের জিনিসগুলো থাকে। এবং যারা আমরা তো অনেকেই ম্যাটেরিয়াল কিনছি অনলাইন থেকে, সেখানে দেখবেন যে চার্টারের টেমপ্লেট দেওয়া আছে, সেই টেমপ্লেটটা আপনারা ইউজ করতে পারেন। সেই টেমপ্লেটে দেখবেন যে এই ধরনের কন্টেন্ট আউটলাইনটাই আছে আর কি। সো প্রজেক্ট চার্টারে আমরা পরীক্ষার জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট যে চার্টারের মধ্যে কি কি কন্টেন্ট থাকে, কারণ চার্টারে কি কন্টেন্ট থাকে, তারপর হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে কি কন্টেন্ট থাকে, এই দুইটার একটা কম্পারিজনও পিএম বকে কিন্তু আছে ইন্টিগ্রেশন চ্যাপ্টারে, ইন্টিগ্রেশন না তো স্কোপ চ্যাপ্টারে আছে। সো এটা আমাদেরকে জানতে হবে। তারপরে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি কন্টেন্ট থাকে মনে আছে, আমরা কিন্তু দেখেছিলাম পিএম বক ফার্স্ট চ্যাপ্টারে আছে, আর বিজনেস এনভায়রনমেন্টের 2 নম্বর টপিকে আছে, 2 নম্বর টপিকে। সো চার্টারের মধ্যে কি থাকে, পারপাস, কেন প্রজেক্টটা করবো, মেজারেবল প্রজেক্ট অবজেক্টিভ, ওই যে আমরা শুরুতে শাইনুর ভাই ফোন বলতেছিল স্মার্টের এলাবোরেশনটা কি। সো এই যে মেজারেবল প্রজেক্ট অবজেক্টিভ দ্যাট শুড ফলো স্মার্ট। হাই লেভেল রিকোয়ারমেন্টস, আমরা বসি প্রজেক্ট চার্টারে সব হাই লেভেল থাকে, হাই লেভেল প্রজেক্ট ডিসক্রিপশন, বাউন্ডারিজ, কি ডেলিভারেবলস, নট ফুল ডেলিভারেবল, ফুল ডেলিভারেবল তো আমরা স্কোপ স্টেটমেন্টে পাবো, ওভারঅল প্রজেক্ট রিস্ক, সামারি মাইলস্টোনস, ঠিক আছে, প্রি অ্যাপ্রুভ ফাইন্যান্সিয়াল রিসোর্স, অলরেডি যদি ফাইন্যান্সিয়াল কিছু আপনি রিসোর্স প্রি অ্যাপ্রুভ পেয়ে থাকেন, কি স্টেকহোল্ডার লিস্ট, একদম শুরুতে কিছু কি স্টেকহোল্ডার যদি থাকে, প্রজেক্ট অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্টস, কার কি অথরিটি, কার সাইন নিতে হবে, প্রজেক্ট এক্সিট ক্রাইটেরিয়া, খুবই হাই লেভেল, এটা যদিও কন্ট্রাক্টে আরো ডিটেল থাকবে, প্রজেক্ট ম্যানেজার কে, তার রেসপন্সিবিলিটি কি, তার অথরিটি কি। এই প্রজেক্ট চার্টার দিয়ে কি হয়, প্রজেক্ট চার্টার দিয়ে আর লাস্ট হচ্ছে নেম এন্ড অথরিটি অফ দ্য প্রজেক্ট স্পন্সর, এবং দ্যাট শুড বি সাইন বাই, প্রজেক্ট চার্টার শুড বি সাইন বাই দ্য স্পন্সর। আর এটা দ্বারা কি হয়, প্রজেক্ট ম্যানেজার আসলে ডেজিগনেটেড হয় এবং সে অথরিটি পায় অর্গানাইজেশনের রিসোর্স বাজেট ইউজ করার জন্য এবং প্রজেক্টের কাজ শুরু করার জন্য। ঠিক আছে, সো ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে উইদাউট চার্টার উই ক্যানট স্টার্ট প্রজেক্ট। So this will permit you, authorize you to start the project. প্রজেক্ট ওভারভিউ স্টেটমেন্ট, এটাও মানে এক পেজের মতো হয়, যেখানে আসলে একদম কোর জিনিসগুলো থাকে। কমিউনিকেটস এন্টারপ্রাইজ ওয়াইড দ্য ইন্টেন্ট এন্ড দ্য ভিশন অফ দ্য প্রজেক্ট, ব্রেভিটি এন্ড ক্ল্যারিটি থাকতে হবে, কি আইটেমগুলো থাকবে, ক্যাপচার দ্য প্রজেক্ট অবজেক্টিভ, প্রবলেম স্টেটমেন্ট অর অপরচুনিটি এন্ড ক্রাইটেরিয়া ফর সাকসেস। ঠিক আছে, এই দেখেন এখানে লাস্ট কথাটা দেখেন, উইথ অথরাইজেশন ভায়া দ্য প্রজেক্ট চার্টার অর অ্যাপ্রুভ প্রজেক্ট ওভারভিউ স্টেটমেন্ট, দ্য প্রজেক্ট ম্যানেজার বিগিনস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য প্রজেক্ট প্ল্যানিং। এই যে আমরা এর পরে কিন্তু শুরু করছিলাম, তাই না? এই লেসনের পরে নেক্সট লেসন কি, নেক্সট লেসনটাই হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট, যেখানে আমরা প্ল্যানিং করছিলাম, যেটা আমরা আগে পড়ে ফেলছি। সো চার্টার হলেই উই ক্যান স্টার্ট প্ল্যানিং। আচ্ছা, এখানে দেখেন আমরা অ্যাজাইল সিরিমনি নিয়ে কিন্তু শুরুতেও আলোচনা করেছিলাম, আর আমরা যখন প্রথম 3-4টা ক্লাস নিচ্ছি তখন আমি ডিটেইল পড়াইছি, তাই না? মনে আছে যে সবচেয়ে বেশি যেটা অ্যাজাইলে ফ্রেমওয়ার্কটা ইউজ হয় সেটা হচ্ছে স্ক্রাম। সো সেই ফ্রেমওয়ার্ক বা মেথোডোলজি বা কি বলতে পারি আমরা, অ্যাপ্রোচ, সেই স্ক্রামের মধ্যে আমরা 5টা ইভেন্ট ইউজ করি। এই স্লাইডটা সবার মনে আছে?
এটা দেখা যাচ্ছে? আমি স্লাইড চেঞ্জ করছি একটু, এটা দেখা যাচ্ছে? প্রজেক্ট ওভারভিউ স্টেটমেন্টটা স্যার কোন ডকুমেন্টে থাকে? এটা কি আলাদা কোনো ডকুমেন্ট? এটা আসলে আমরা তো ইউজ করি না, এটা মানে অ্যাজাইলে ইউজ হয় আর কি বেশি। হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট চার্টার, আর ওখানে জাস্ট 1 পৃষ্ঠার একটা ডকুমেন্ট যেখানে অবজেক্টিভ থাকে, ভিশনটা থাকে, তারপর কি বেনিফিট দিবে, কি ডেলিভারেবলস কি কি, এই জিনিসগুলো থাকে আর কি, জাস্ট 1 পৃষ্ঠার মধ্যে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে স্ক্রামের? হ্যাঁ, আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? 35353 এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? সো 3টা পিলার থাকে স্ক্রামে, 5টা ভ্যালুস থাকে, 3টা রোল। এই দুইটা ইম্পর্টেন্ট না, এই দুইটা খুব একটা আলোচনা হয় নাই মানে আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে বা নতুন কারিকুলামে, কিন্তু এই কথা কিন্তু আমরা বারবার বলতেছি। ট্রান্সপারেন্সি কিন্তু অনেকবার ইউজ হচ্ছে। যদি ট্রান্সপারেন্স না হয় তাহলে কিন্তু ভার্চুয়াল টিম কাজ করতে পারবে না, সেলফ অর্গানাইজেশন টিম কাজ করতে পারবে না, বারবার বলতেছি। এবং ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট করতে হবে অলওয়েজ। টিয়া, এটা মনে রাখার নিয়ম হচ্ছে টিয়া, ট্রান্সপারেন্সি, ইন্সপেকশন এন্ড অ্যাডাপ্ট। তো ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট করতে হবে আপনাকে থ্রু আউট দ্য ইটারেশন। এবং রেট্রোস্পেক্টিভ আমরা কি করি? ইন্সপেক্ট করি এবং নেক্সট ইটারেশন আমরা ওটা অ্যাডাপ্ট করি। আর এই যে শেয়ার্ড ভ্যালু আমরা বলছিলাম যে স্ক্রামে যেমন পিএমআই কোড অফ এথিক্সে 4টা শেয়ার্ড ভ্যালুজ আছে, সিমিলারলি স্ক্রামের টিমের লোকজন তারা 5টা ভ্যালু এক্সারসাইজ করে। এগুলো আমরা আমাদের টিমের যখন চার্টার লিখবো তখন আমরা এগুলোকে ইউজ করতে পারি। তবে পরীক্ষার জন্য যেটা সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3টা রোলকে একদম ডিস্টিংগুইশ করা। প্রথমে আমরা আলোচনা করছি আজকে প্রোডাক্ট ওনারের কাজ কি, মনে আছে? প্রোডাক্ট ওনার কিসের জন্য অ্যাকাউন্টেবল? একটা আমরা বলতে পারি ভ্যালু, তাই না? হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগের আসলে ভ্যালু, তাই না? অথবা হোয়াটের জন্য অ্যাকাউন্টেবল। ডেভেলপমেন্ট টিম কিসের জন্য অ্যাকাউন্টেবল? হাউ। কিসের ওনার? হাউ। এটা একদম মাথায় নিয়ে নেন, কারণ এটা আপনারা অনেক প্রশ্নের অ্যান্সার করতে সহজ হবে যদি এই 3-4টা ওয়ার্ড মনে রাখেন। স্ক্রাম মাস্টার কিসের ওনার, কিসের জন্য অ্যাকাউন্টেবল? প্রসেস। হ্যাঁ, সমস্ত প্রসেসকে এনশিওর করা, ফ্যাসিলিটেট করা, হ্যাঁ, সেটা হচ্ছে স্ক্রাম মাস্টারের কাজ। কোচিং দেওয়ানো, শেখানো, ট্রেনিং দেওয়ানো, সব হচ্ছে স্ক্রাম মাস্টারের কাজ। আচ্ছা, 5টা ইভেন্ট, এই 5টা ইভেন্ট নিয়ে আমরা এখন এই টপিকে আলোচনা করতেছি। আমরা আগেও আলোচনা করছি, আমার মনে হয় সবার জানা আছে, আমি আর ডিটেল যাব না। এবং 3টা আর্টিফ্যাক্টস, প্রোডাক্ট ব্যাকলগ, অলরেডি অনেক ডিসকাশন হয়েছে। ইটারেশন ব্যাকলগ, প্রোডাক্ট ব্যাকলগ থেকে নিয়ে ইটারেশন শুরুতে আমরা ইটারেশন প্ল্যানিং এ ইটারেশন ব্যাকলগ তৈরি করি, স্প্রিন্ট প্ল্যানিং এ বা ইটারেশন প্ল্যানিং এ। ইনক্রিমেন্ট হচ্ছে যে যখন আমাদের ইটারেশনটা শেষ হয়ে গেল, উই হ্যাভ ডেভেলপড সাম মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, দ্যাট ইজ আওয়ার ইনক্রিমেন্ট। ঠিক আছে, যেটা আরেকটা নাম আছে পোটেনশিয়ালি রিলিজেবল ইনক্রিমেন্ট, পিআরআই বলা হয় অনেক সময়, পিআরআই, পোটেনশিয়ালি রিলিজেবল ইনক্রিমেন্ট। আর আমরা এরপরেই কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে স্ক্রামে কিভাবে কাজ করে, তাই না? এই ফিগারটা সবার কাছে কিন্তু আছে, এই ফিগারটা মাথায় রাখলেই ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অল দ্য ইভেন্টস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্ক্রামটাই আসলে ডেইলি স্ট্যান্ড আপ মিটিংটা প্রতিবার একবার হয়, প্রতিদিন। আর বাকি সব ইভেন্টেই কিন্তু, বাকি 4টা ইভেন্ট কিন্তু সপ্তাহে একবার করে হচ্ছে। আর এর সাথে কিন্তু একটা এডিশনাল আছে যেটাকে আমরা প্রোডাক্ট ব্যাকলগ বলি, রিফাইনমেন্ট, ব্যাকলগ রিফাইনমেন্ট অথবা গ্রুপিং বলি। হ্যাঁ, সেটা কেন ইউজ হয় এবং সেটা কিন্তু আমরা একটা কথা বলছিলাম যে টোটাল ইটারেশনের 10% বেশি যাতে এখানে আমরা ইউজ না করি। অনেক সময় হয় এরকম যে আমরা যখন ইটারেশন প্ল্যানিং এ 2 সপ্তাহ ইটারেশন প্ল্যানিং এ আমাদের টাইম হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে প্ল্যানিং করতে হবে, কিন্তু দেখা গেল 2 ঘন্টা আমরা প্ল্যানিং করতে পারি নাই। তো তখন কি করতে হবে? এটা কিন্তু এক্সটেন্ড করা যাবে না, কোনো টাইম বক্সকে ইউ ক্যানট ইলাস্টিক্যালি এক্সটেন্ড ইন আজাইল। সো কি করতে হবে? 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে হবে। এবং আজকে যে বাকি সময় থাকলো এর মধ্যে যে কাজ করতে পারবেন সেই কাজগুলোকে ইউজার স্টোরি থেকে টাস্কে চলে দিতে হবে এবং নিজে থেকে সেভ অর্গানাইজ করে ইউ হ্যাভ টু জাম্প ইনটু ইওর ওয়ার্ক, ইউ হ্যাভ টু জাম্প ইনটু ইওর ওয়ার্ক। এরপরে যে এখন আপনি বাকিগুলোকে যে প্ল্যান করতে পারেন নাই, সেটা আসলে এখানে যে ব্যাকলগ গ্রুমিং সেশনে প্রতিদিন হয়তো আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট এভাবে আপনি প্ল্যানিং করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 4-5টা মিটিং দেখতেছি আমরা, এর বাইরেও কিন্তু মিটিং হতে পারে, সেটাকে আমরা অনেক সময় সাইড বার মিটিং বলি। সাইড বার
তার মানে হচ্ছে যে আমার ওই যে আমরা বলছিলাম না যে অ্যাজাইল টিমের স্পেস কি, কেপস এন্ড কমনস। সো আপনার কোনো একজনের সাথে মিটিং লাগতে পারে, কোন একটা কাজ বুঝতেছেন না, স্ক্রাম মাস্টারের সাথে মিটিং করতে হতে পারে, কাস্টমারের সাথে হতে পারে, সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, আলাদাভাবে মিটিং করতে পারেন, এটার বাইরেও। আচ্ছা, আমরা ব্যাক করি আমাদের টপিকে। ওকে, সো এই সম্বন্ধে আমাদের মনে হয় সবার মোটামুটি এখন ক্লিয়ার কনসেপ্ট আছে যে আসলে কোনটা কি জন্য করা হয়। এবং এই যে প্রথমে যে আমরা স্প্রিন্ট বলতেছি 5টা ইভেন্ট, আর বাকি 4টা কিন্তু স্প্রিন্টকে আমরা কন্টেইনার বলি, বাকি 4টাই কন্টেইনারের মধ্যে ঘটে। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এই যে এটা আমি একটু মনে রাখার জন্য আসলে আমাদের এখনকার স্ট্যান্ডার্ড মডেলে মেলে 353টা ইউজ হচ্ছে। 3 রোল, 5 ইভেন্টস অথবা মিটিংস অথবা সিরিমনিজ, এই ওয়ার্ডগুলো কিন্তু একই টাইপ। হ্যাঁ, ইভেন্ট আসতে পারে, সিরিমনিজ আসতে পারে, কিংবা মিটিং বলতে পারে। আর 3টা হচ্ছে আর্টিফ্যাক্টস। ওকে, আর আমি আপনাদেরকে একটু ডিটেল এটা বলছি। স্প্রিন্ট রিভিউ ভার্সেস স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ আমরা শুরুতেই ক্লিয়ারলি আলোচনা করছি। স্প্রিন্ট রিভিউ ইজ টকিং অ্যাবাউট প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, প্রোডাক্ট ফিডব্যাক এবং উইথ কাস্টমার। আর স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ হচ্ছে উইথ টিম মেম্বার্স ফর ইমপ্রুভিং টিম পারফরমেন্স, প্রসেস, প্রসিডিউরস, হ্যাঁ, এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আমার টিমের। আর হাউ স্ক্রাম ওয়ার্কস, যেটা ওই ডায়াগ্রামটা আমি একটু আগে বললাম, সেই ডায়াগ্রামটা দেখে অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করতে পারতে হবে। আসলে এটা ভালো হতো যদি আমরা একজনের কাছ থেকে এক্সপ্লেনেশন শুনতাম যে স্ক্রামটা কিভাবে কাজ করে, মনে আছে কিনা। এটা আপনারা একটু নিজেরা একটু ইয়ে করেন যে আসলে আমরা এটা এক্সপ্লেন করতে পারি কিনা ওই ডায়াগ্রামটা, কারণ এই কনসেপ্টে আসলে আপনার লাগবে স্ক্রামকে ইন্টারপ্রেট করার জন্য, বা অ্যাজাইল কিভাবে কাজ করে তার ইন্টারপ্রিটেশনটা করার জন্য। ওই ইন্টারপ্রিটেশন থাকলে ইজি হবে আর কি। আচ্ছা, কিক অফ মিটিং। আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে সব জায়গায় আমরা কিক অফ মিটিং করি। এস্টাবলিশ প্রজেক্ট কনটেক্সট, পারপাসটা কি? প্রজেক্ট কনটেক্সট সেট আপ করা, অ্যাসিস্ট টিম ফরমেশন এবং এনশিওর প্রপার অ্যালাইনমেন্ট টু দ্য ওভারঅল প্রজেক্ট ভিশন। আচ্ছা, আমাকে একটা ছোট কথা বলেন যে আমরা যে বলতেছি না যে আমরা সে একটা প্রজেক্টে একটা চিন্তা করছি আমরা একটা রিলিজ করব। হ্যাঁ, প্রোডাক্ট ভিশন রোডম্যাপ থেকে, ভিশন থেকে রোডম্যাপ, তারপরে রিলিজ। রিলিজের মধ্যে আমরা চিন্তা করছি 20টা ইটারেশন করব, 20 ইটারেশন 2 সপ্তাহে। এখন এটা কি মনে হয় যে ফার্স্ট ইটারেশনে কোনো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট দেওয়া সম্ভব? প্রথম ইটারেশনে ফিজিবল বা সম্ভব হয়? এমনি কি মনে হয়, মানে জাস্ট জেনারেল পার্সপেক্টিভ থেকে? প্রথম ইটারেশনে ক্যান উই ডেলিভার এনিথিং? টিম ঠিকমতো তৈরি হয় নাই, প্রজেক্ট ভিশন এখনো ঠিকমতো সেট হয় নাই, সবাই এখনো শেয়ার ভিশন পায় নাই, ঠিক আছে, এনভায়রনমেন্ট ঠিকমতো তৈরি হয় নাই। সো হাউ ক্যান উই প্রডিউস সামথিং ইন দ্য ফার্স্ট ইটারেশন? অথবা ইটারেশনকে কি বলা হয় স্ক্রামে? ইটারেশনকে স্ক্রামে কি বলা হয়? স্প্রিন্ট। স্প্রিন্ট। খুব মনে রাখেন, কারণ আপনাকে ইটারেশন না বলে অনেক সময় স্প্রিন্ট শব্দটা আসতে পারে। তো কেউ বলতে পারবেন যে প্রথম স্প্রিন্টে ক্যান ইউ প্রডিউস সামথিং? মনে হয় না। কি? হ্যাঁ, মনে হয় না আসলে। হ্যাঁ, জেনারেলি সম্ভব না। সেজন্য হ্যাঁ, প্রায় সব ইয়াতে, অ্যাজাইল ইয়াতে এটাকে বলা হয় স্প্রিন্ট জিরো। এই যে এখানে আছে, কিন্তু এটা স্টুডেন্ট ম্যানুয়ালও আছে, স্প্রিন্ট জিরো। এই স্প্রিন্ট জিরোতে আসলে কোনো মিনিমাল ভায়াবল প্রোডাক্ট জেনারেলি তৈরি করা সম্ভব হয় না। তখন আমরা কি কাজ করি? তখন আসলে আমরা টিম অনবোর্ডিং করি, ক্রেডেনশিয়ালিং করি, কার কি অ্যাক্সেস লাগবে, পারমিশন লাগবে, কার কি ডিভাইস লাগবে, মেশিন লাগবে, এনভায়রনমেন্ট সেট আপ করি, এবং আদার সাপোর্টিং টুলস গুলোকে আমরা এস্টাবলিশ করি। হ্যাঁ, এরকম নানান ধরনের কাজ করতেই আমাদের সময় চলে যায়। সো সেইটার জন্য এটাকে বলা হয় স্প্রিন্ট জিরো। সিমিলারলি যদি এই যে এরকম আমরা ধরেন প্রতিটা স্প্রিন্ট, তাহলে এটা হচ্ছে স্প্রিন্ট জিরো। আবার লাস্টে গিয়ে একটা স্প্রিন্ট অনেকেই ফলো করে, যেটার মেনশন এখানে নাই, সেটার নাম হচ্ছে স্প্রিন্ট এইচ। ঠিক আছে, স্প্রিন্ট এইচ মানে একদম হেডে হ্যান্ড ওভার। যখন আপনি কাস্টমারকে হ্যান্ড ওভার করতে যাবেন সেই সময় কিন্তু আর কিছু নাই, অলরেডি ইউ হ্যাভ ডেভেলপ অল। নাও এখন হয়তো আপনি ট্রেনিং দিবেন, কিংবা আপনি তাদেরকে বাই ইন নেওয়ার জন্য মানে একসাথে কাজ করবেন, নানান ধরনের অ্যাক্টিভিটি আছে সবাই, বা উদ্বোধন করবেন, বা একটা অনুষ্ঠান করবেন। ঠিক আছে, সেই সবগুলোকে আমরা স্প্রিন্ট এইচ বলা হয়। সো শুরুতে একটা স্প্রিন্ট থাকে যেটা আসলে কোনো মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তৈরি করে না,
আর লাস্টেও একটা এইচ নামে একটা স্প্রিন্ট এইচ নামে একটা স্প্রিন্ট থাকে, যেটা আসলে হ্যান্ড ওভারের নানান ধরনের অ্যাক্টিভিটি করার জন্য ইউজ হয়। ঠিক আছে, সো আমরা কিক অফ মিটিং এ উই ক্যান ডিফাইন ভিশন স্টেটমেন্ট, এবং আমরা যাতে সবাই বুঝতে পারি যে আমার স্টেটমেন্ট কি, টিম চার্টারটা ফাইনালাইজ করতে পারি, যেটা আমরা অলরেডি তৈরি করছি, যেটা আসলে স্প্রিন্ট এইচে আমরা তৈরি করব। করার পরে সেই কিক অফ মিটিং এ উইল ফাইনালাইজ যে এটা হচ্ছে আমাদের টিম চার্টার। ঠিক আছে, তারপরে প্রোডাক্ট ওনার অ্যাসিস্টিং দ্য কাস্টমার প্রোডাক্ট ওনার উইথ দ্য ফলে। আচ্ছা, এটা তো আমি বোধহয় বলছিলাম যে স্টোরি, ইউজার স্টোরি লেখার রেসপন্সিবিলিটি কার? এক কথায় যদি বলি, ইউজার স্টোরি লেখার দায়িত্ব কার? মেইনলি প্রোডাক্ট ওনারের, কারণ প্রোডাক্ট ওনার তো ব্যাকলগের ওনার, আর ব্যাকলগ কি থাকে? ইউজার স্টোরি থাকে। তো প্রোডাক্ট ওনারের দায়িত্ব হচ্ছে ইউজার স্টোরি লেখা, বা কিংবা প্রোডাক্ট ওনারকে আমরা বলতেছি কাস্টমার রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এটা আসলে পসিবল না। প্রোডাক্ট ওনার আসলে এমন লোক, সে হয়তো জানে না হাউ টু রাইট ইউজার স্টোরি, কিংবা কাস্টমার জানে না। তো এখানে আসলে যদিও বলা হয় প্রোডাক্ট ওনার করবে, আমরা একটু মনে রাখি এটা আসলে কালেকটিভলি করবে, কাস্টমার, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এবং টিম মিলে। এবং স্ক্রাম মাস্টার আসলে যদি দরকার হয় ট্রেন আপ করবে কিভাবে ইউজার স্টোরি লিখতে হয়, সেটা ব্যাপার। তারপরে কিভাবে এফোর্ট এস্টিমেশন করবো আমরা, কিভাবে প্রায়োরিটাইজেশন প্ল্যানিং কিভাবে করবো আমরা, হ্যাঁ, ওই যে আমরা ফিস্ট অফ 5 ইউজ করবো, নাকি ডট ভোটিং ইউজ করবো, নাকি অন্য কিছু ইউজ করবো, সেটা আমরা সেট করবো। ইনিশিয়াল প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করবো আমরা। সো কিক অফ মিটিং এ এই সমস্ত কাজ হবে, এবং এটাকে আমরা এই যে স্টার্টআপ অ্যাক্টিভিটিস স্প্রিন্ট 0-তে আমরা এইসব কাজগুলো করি। আচ্ছা, টি শেপ এবং আই শেপ নিয়ে আমরা মানে প্রচুর কথাবার্তা বলছি, সো এটা তার ডিসকাস করছি না। সো ইটারেশন প্ল্যানিং নিয়েও আমি অনেক আলোচনা করছি। ইটারেশন প্ল্যানিং এ কি করা হয়, প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা কি কি আইটেম এই ইটারেশনে দিতে পারবো সেটা সিলেক্ট করা হয়, এবং সেটা রাখা হয় ইটারেশন ব্যাকলগে। এবং ইটারেশন, এই যে আমরা ইটারেশনটা শুরু করতেছি, এই ইটারেশন একটা গোল সেট করা হয়, গোল। হ্যাঁ, তারপরে সেই ইউজার স্টোরি কি করা হয়, সাইজিং করা হয়। টি শার্ট সাইজিং ইউজ করতে পারি আমরা, প্ল্যানিং পেপার ইউজ করতে পারি, মানে আমরা ইউজার স্টোরিতে সাইজ করতে পারি, এস্টিমেট করতে পারি। তারপরে কি করা হয়, তারপরে থার্ড স্টেপ হচ্ছে সেই ইউজার স্টোরিগুলোকে ব্রেকডাউন করে, আমি একটু আগে শুরুতেও দেখাচ্ছিলাম প্রথম একটা টপিকে, ব্রেকডাউন করে আমরা টাস্ককে তৈরি করি, এবং টাস্কটা কত আওয়ারে হবে সেটা আমরা তখন বের করি, এবং তখন টিম সেলফ অর্গানাইজ করে নিজেদের কাজ নিয়ে নেয়। এটা হচ্ছে ইটারেশন প্ল্যানিং এর কাজ। এবং এখানে ইউজার স্টোরি তৈরি হয়, সেই ইউজার স্টোরিটা আমরা সেই ফরম্যাটে লিখি, প্রায়োরিটি এখানে লিখি, এখানে লিখি হচ্ছে স্টোরি পয়েন্ট, আর পিছনে কি লিখি, কারণ মনে আছে পিছনে কি লিখি কার্ডের? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আর এখানে দেখেন অনেক কথা বলা আছে, যার মেইন কথা মনে আছে কারো? 3C। যখন আমরা ইটারেশন প্ল্যানিং করি, বা হ্যাঁ, একটা হচ্ছে কার্ড, তাই না? ইউজার স্টোরির মধ্যে 3টা জিনিস রেলেভেন্ট। একটা হচ্ছে কার্ড, আমরা কার্ডে লিখি এটা। তারপর হচ্ছে কনভারসেশন, আমরা আমাদের যদি বুঝতে না পারি ইউজার স্টোরিটা, তাহলে উইল আস্ক দ্য প্রোডাক্ট ওনার, আস্ক দ্য কাস্টমার টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং অফ দ্য ইউজার স্টোরি, এবং কি ভ্যালু সে দিতে যাচ্ছে ইউজার স্টোরির থ্রুতে। আর লাস্টে কি, আরেকটা সি মানে কি, কনফার্মেশন, যেটা আমরা এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া লিখি, এবং এটা কার কাছ থেকে নেই? কাস্টমারের কাছ থেকে, প্রোডাক্ট ওনারের কাছ থেকে, যে কোন 4টা এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করলে এই যে স্টোরিটা প্রোডাক্ট ওনার এবং কাস্টমার অ্যাকসেপ্ট করবে। সো এই 3C কিন্তু আমরা ইউজার স্টোরি লেখার সময় ইউজ করি। সো এই জিনিসগুলো ইটারেশন প্ল্যানিং এ হবে। আর একটু আগে যেটা বললাম, যদি এটা শেষ করতে না পারি, তাহলে আজকের দিনের কাজটা পর্যন্ত আমরা ভেঙে কাজ শুরু করে দেবো। নেক্সট দিন আমরা আসলে রিফাইনমেন্টে বা গ্রুমিং সেশনে এই জিনিসগুলো করবো, এডিশনাল প্ল্যানিং গুলো করবো। আচ্ছা, টাস্ক বোর্ড আমরা ইউজ করি, টাস্ক বোর্ড নিয়ে অনেক কথাবার্তা বলছি। টাস্ক বোর্ড আমরা ইউজ করবো, এই যে এখানে টু ডু লিস্ট এটা আছে, তারপর হচ্ছে আমরা যেটা ডুইং এ আছি, ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং ডান, এটা হচ্ছে সিম্পল টাস্ক বোর্ড। আর আমরা যদি কানবান বোর্ড ইউজ করি, তাহলে কি ডিফারেন্ট একটু হবে, এরকম যেখানে তখন আসলে লিমিট থাকে, তাই না? লিমিট থাকে। একটা জিনিস বোধহয় আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, কানবান বোর্ড আর নরমাল টাস্ক বোর্ডের মধ্যে পার্থক্য কি? লিমিট থাকে।
আর কানবান যখন আমরা বলবো, কানবানে কিন্তু অনেক কথা বলছিলাম আমরা, ওদের বলছি কানবান নিয়ে অনেক কথা বলছি। একটা হচ্ছে কানবানে আমরা পুল সিস্টেম ইউজ করি। পুল, আমি চাইলে এটাকে নিয়ে আসতে পারবো না যতক্ষণ এখানে গ্যাপ না হয়। যখন এখানে গ্যাপ হবে তখন তার আগের সুইলেন থেকে আমি পুল করে নিয়ে আসতে পারবো। পুলটাই আসলে আমার ফ্লোটাকে ড্রাইভ করে, ঠিক আছে। তারপর কি থাকবে, লিমিট থাকবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট থাকবে সুইম লেনের মধ্যে। তারপরে আরেকটা মনে আছে সাইকেল টাইম, তারপরে লিড টাইম, সাইকেল টাইম লিড টাইম থাকবে, থ্রুপুট থাকবে, যে আসলে এই সময়ের মধ্যে কি পরিমাণে আমি ডেলিভারি দিতে পারলাম, ঠিক আছে। সো কানবান বোর্ডে এটা থাকে। আর কানবান বোর্ডের আরেকটা মেজর ব্যাপার হচ্ছে আমরা নরমাল টাস্ক বোর্ডে এটা একটা জাস্ট প্রেজেন্টেশন, আমরা টু ডু ডুইং ডান করলাম, সিম্পল প্রেজেন্টেশন। সুইমলেনটা আমরা টাইটেল যেটা দিছি আর কি। কানবানে নরমালি সুইমলেনের টাইটেল গুলো দেওয়া হয় স্টেপস, স্টেপস অফ দ্য প্রসেস। আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস বানাচ্ছেন সেটার যে স্টেপস গুলো আমরা ফলো করি, সেই স্টেপস গুলো আসলে কলামের নাম হয়, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি কিনা জানি না, যে জিলাপি, যে জিলাপির খামি তৈরি করব, হ্যাঁ, সেটা একটা সুইমলেনের নাম। তারপরে তেলে ভাজবো, ঠিক আছে, তারপরে কি শিরায় ডুবাই রাখবো, তারপরে কি আমি সেলফে রাখবো। এই যে চারটা স্টেপস, এই চারটা স্টেপসকে আমরা তখন বানাই হচ্ছে আমাদের সুইমলেন। তার মানে আমরা কিন্তু যে কোনো যখনই কোনো আইটেম এখানে পাবো, দ্যাট মিনস কি বুঝবো, তার মানে দিস ইজ রেডি ফর সেল। আর এটা যদি এখানে দেখি আমরা দুইটা আইটেম এখানে পড়ে আছে, তার মানে ইট ইজ নট স্টিল রেডি ইভেন টু শো ইন দা শোকেস, ঠিক আছে। সো আমরা কিন্তু কাজটা কোন স্টেপে আছে দেখেই বুঝতে পারতেছি ওটার কি অবস্থা। আর আমরা সিম্পল টাস্ক বোর্ডে কিন্তু এটা বুঝতে পারছি না। ডুইং মানে কি, ডুইং মানে কি সে কাজ করতেছে, কিন্তু এখন সে কোন স্টেজে আছে, সে কি ডিজাইন করতেছে, কোডিং করতেছে, টেস্টিং করতেছে, নাকি গ্রাফিক্যাল ডিজাইন করতেছে, উই ডোন্ট নো। সো এটা এই জিনিসগুলো একটু হচ্ছে পার্থক্য কানবান বোর্ডের সাথে আপনার নরমাল টু ডু লিস্ট কিংবা স্ক্রাম বোর্ডের। আর স্ক্রাম বোর্ডে কি হয়, কানবান বোর্ডে অলওয়েজ চলতে থাকবে, যতক্ষণ আপনার এখানে আইটেম আছে এটা ফ্লো চলতে থাকবে। কিন্তু যখনই একটা ইটারেশন শেষ হবে, আমি যদি স্ক্রাম বোর্ড বা টাস্ক বোর্ড ইউজ করি, তাহলে কি হবে, টুডিতে আর কিছু থাকবে, এটা পুরো ক্লিন হয়ে এই সবগুলো আইটেম চলে যাবে এখানে যখন একটা ইটারেশন শেষ হবে, মানে একদম আইডিয়াল কেসে। তার মানে এখানে আর কিছু নাই, এভরিথিং ইজ হেয়ার। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে আমরা মনে হয় অলরেডি কথা বলছি, যে আমরা যখন কনসেনসাস নিতে চাই তখন টিম আসলে অনেকগুলো টুল টেকনিক ইউজ করতে পারে, এবং এগুলোই আসলে অ্যাজাইলে খুব ইউজ হয়। ফিস্ট অফ 5, এটা আমরা পিএমওকে আগেও ছিল, যে 5 ফিঙ্গার্স দেখালে মানে ফুল এগ্রি উইদাউট এনি ডিসএগ্রিমেন্ট, উইদাউট এনি কোশ্চেন্স। আর যদি মুষ্টিবদ্ধ হই তাহলে কি ডিসএগ্রি, ঠিক আছে। এবং এর মাঝখানে কেউ যদি 1 আঙ্গুল দেখায়, 2 আঙ্গুল দেখায়, 3 আঙ্গুল দেখায়, 4 আঙ্গুল দেখায়, এটা কি মিন করে, এটা খুব সুন্দর এক্সপ্লানেশন স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। প্রতিটাকে আসলে মানে ডিগ্রি অফ এগ্রিমেন্ট বুঝায়। তো কোনটা কি বুঝায়, একটা আঙ্গুল দিলে কি বুঝায়, 2টা আঙ্গুল দিলে কি বুঝায়, এটা খুব সুন্দর ডেসক্রিপশন আছে। এটা একটু আপনারা ডিটেল পড়বেন, কারণ পরীক্ষায় ফিস্ট অফ 5 থেকে প্রশ্ন আসবে আর কি। হ্যাঁ, রোমান ভোটিং তো আমরা জানি, যে আমরা ফিঙ্গার থামস আপ বা থামস ডাউন দিয়ে আমাদের এগ্রিমেন্ট বুঝাই, থামস আপ অথবা থামস ডাউন দিয়ে। পোলিং মানে ভোট নেওয়া, ঠিক আছে। আর ডট ভোটিং, ওই যে আমরা বলছিলাম না, ডট ভোটিং, ডট দেওয়া, অনেকগুলো অপশনস আছে, আপনি ডট দিবেন, যে যেটাতে ডট সংখ্যা বেশি হবে সেটা আমরা আসলে প্রায়োরিটাইজের মধ্যে সবচেয়ে টপ আইটেম হবে। যেমন আমরা রেট্রোস্পিকে দেখলাম না, যে আমরা অনেকগুলো আইটেম আইডেন্টিফাই করতে পারি, যে আমরা নেক্সট ইটারেশনে ইউজ করব। এখন 10টা আইটেমে যদি ইউজ করতে চাই তাহলে আলটিমেটলি কিছুই হবে না। সো বেটার হচ্ছে আমরা তখন ডট ভোটিং ইউজ করতে পারি, যে আসলে কোনটা আমাদের প্রায়োরিটি, কোনটা করলে আমাদের টিমের পারফরম্যান্স সবচেয়ে বেশি বাড়বে। হ্যাঁ, তো সেটা আমরা করি। কোনো অ্যাজাইল টিম একটা টার্ম ইউজ করে যেটা নাম হচ্ছে হ্যাপিনেস ম্যাট্রিক্স, ঠিক আছে। হ্যাপিনেস ম্যাট্রিক্স, আপনি যে 2 সপ্তাহ কাজ করলেন ইটারেশনে, হাউ হ্যাপি আর ইউ ওয়ার্কিং উইথ দ্য ফুল টিম, ওয়ার্কিং উইথ দ্য স্ক্রাম মাস্টার, ওয়ার্কিং উইথ দ্য কাস্টমার, এটা ওরা হ্যাপিনেস ম্যাট্রিক্স দিয়ে মেজার করে। এবং ওরা এটা নিয়ে অনেক গবেষণা আছে, যে হ্যাপিনেস ম্যাট্রিক্স যদি গ্রাফিক্যালি টাইমের সাথে সাথে যদি বাড়ে, তাহলে আপনার ভ্যালোসিটিও বাড়বে।
আর যদি হ্যাপিনেস ম্যাট্রিক্স কমতে থাকে আপনার ভ্যালিসিটি ড্রপ করবে। সো হাউ মানে এটা এই যে আমাদের বলছি না মোটিভেটেড টিম, আমরা অনেক সময় আমাদের এমপ্লয়ীদেরকে এরকম করি, কোনো মোটিভেশন নাই কিছু নাই, খালি কাজের উপর কাজ কাজের উপর কাজ। সো কি হবে দেখবেন টিমের প্রোডাক্টিভিটি কিন্তু কমতেছে। সো দ্যাটস ওয়াই যারা ভালো অর্গানাইজেশন তারা কি দে অলওয়েজ ট্রাই টু মোটিভেট দেয়ার টিম, এবং তার জন্য ইনভেস্টমেন্ট, তার জন্য টাকা খরচ করা করে, কারণ টিম যদি মোটিভেট থাকলে আপনার প্রোডাক্টিভিটি 100 গুণ 200 গুণ 400 গুণ হয়ে যাবে। আর যদি টিম মোটিভেটেড না হয় মানে নর্মাল বিজনেস চালানো টাফ হয়ে যাবে। সো হ্যাপিনেস ম্যাট্রিক্স নিয়ে কোনো কথাবার্তা নাই, জাস্ট আমি একটু বললাম আর কি যে এটা ইজ এ গ্রেট টুল। আচ্ছা, এস্টিমেশন টেকনিক আমরা টি শার্ট সাইজিং নিয়ে আলোচনা করছি তাই না, মিডিয়াম, স্মল, এক্সেল, এক্সএসএল। সো আমরা যখন ইউজার স্টোরি এস্টিমেট করি তখন আমরা এটা ইউজ করতে পারি সবচেয়ে সিম্পল স্টাইল। আমরা লিখলাম যে এই ক্যাটাগরি, জাস্ট আমরা ওখানে কোন কোন স্টোরি কোন ক্যাটাগরি মনে হচ্ছে সেটা আমরা ওখানে বসালাম। স্টোরি পয়েন্ট নিয়ে আলোচনা করছি যে ফিবোনাচ্চি সিকোয়েন্স ইউজ করা হয়, এবং জিরো মিন করে কি মনে আছে কারো? জিরো মিন করে কি, যদি আমরা জিরো দেখাই কেউ যদি জানা আছে প্ল্যানিং পোকারে, হ্যাঁ মানে ভুলে গেছি হয়তো আমরা, প্ল্যানিং পোকারে যদি কেউ ফিবোনাচ্চি নাম্বার 0 দেখায় তার মানে কি 100 দেখায়, তাহলে কি? একটা সাইন ছিল অসীম সাইন, ইনফিনিটি, তারপর একটা সাইন ছিল কফি কাপ। এগুলো কিন্তু এলাবোরেশন আমি দিয়ে দিছিলাম ইয়াতে অ্যাজ এ মানে ল্যান্ডস্কেপে, অ্যাজ এ ল্যান্ডস্কেপে। 0 মানে হচ্ছে অলরেডি কাজটা হয়ে গেছে, এটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই। যদি 100 কেউ দেখায় তার মানে কাজটা এত বড় যে আমরা আসলে এস্টিমেট করতে পারছি না স্টোরি পয়েন্টে। ইনফিনিটি হলেও এরকম। আবার একটা ছিল প্রশ্নবোধক, কেউ যদি প্রশ্নবোধক দেখায় তার মানে তার এখনো ইউজার স্টোরি নিয়ে কনভারসেশন করতে হবে উইথ প্রোডাক্ট ওনার কাস্টমার, সে এখনো ক্লিয়ার না এস্টিমেট করার জন্য। ঠিক আছে? আর আমরা যে এই যে ইউজার স্টোরি ইউজ করি, স্টোরি পয়েন্ট ইউজ করি ইউজার স্টোরিকে এস্টিমেট করার জন্য, সেটার জন্য আমরা প্ল্যানিং পোকার গেম খেলি তাই না? প্ল্যানিং পোকারই আমরা ওই যে ওই পয়েন্ট গুলো দেখাই। 0 স্যার ইনফিনিটি মিনিং কি হলো স্যার তাহলে? ইনফিনিটি মানে এত বড় সাইজের। 100ও তো বললেন স্যার, তাই? হ্যাঁ 100ও তাই, আর অসীমও তাই আর কি, মানে এটা আসলে 100 এর চেয়েও অনেক বড়, যেটা আমাদেরকে আরো কি করতে হবে, স্লাইসিং একটা শব্দ আছে অ্যাজাইলে, স্লাইসিং করে আরো ছোট করতে হবে। আচ্ছা, এক্সপি মেটাফোর, যেটা এক্সপি থেকে নেওয়া হয়েছে। সো আমরা যখন আসলে কাস্টমারের সাথে নন টেকনিক্যাল লোকজনের সাথে কোনো টেকনিক্যাল কথাবার্তা বলি, হ্যাঁ, তাহলে তখন আসলে আমরা যদি সিম্পল এক্সাম্পল দিই, যেগুলো আমরা সবসময় ইউজ করি আসলে রূপক করতে বলি, তাহলে আসলে ইজিলি মিনিংফুল হয় এবং সবাই তখন আসলে পার্টিসিপেট করতে পারে। আর যদি খুবই টেকনিক্যাল কথাবার্তা বলা শুরু করেন, হ্যাঁ ব্ল্যাক হোল, তাই না, মহাকাশ, তারপর নানান ধরনের যদি এরকম বলতে থাকেন তাহলে আসলে দেখা যাবে আমরা মানে অন্যরা পার্টিসিপেট করতে পারছেন, বুঝতে পারতেছেন। সো এরকম লেম্যান ল্যাঙ্গুয়েজে আসলে বলতে হবে, ওইটাকে আমরা বলতেছি এক্সপি মেটাফোর। প্রোডাক্ট বক্স এক্সারসাইজ নিয়ে কথা বলছি, কিভাবে আমরা প্রোডাক্ট বক্স এক্সারসাইজ দিয়ে প্রোডাক্টের ফিচার ফাংশনালিটি কিরকম চাচ্ছি আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি। ব্রেইনস্টর্মিং তো অলরেডি আমরা অনেকবারই আলোচনা করছি, আইডিয়া জেনারেশন করা, লিস্ট অফ আইডিয়াস, এবং তারপরে আসলে আমরা কি করি সেই আইডিয়াগুলোকে প্যাটারাইজ করি। তখন আপনি আপনার ডট ভোটিং বা আরো অনেক কিছু ইউজ করতে পারেন, মস্কো যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম, মস্কো, এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে? সো এগুলোরই কালেকটিভ আসলে জাস্ট গাইডলাইন আমরা কিভাবে টিমের মধ্যে কনসেনসাস তৈরি করতে পারি। এই হচ্ছিল আমাদের বিল্ডিং এ শার্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এ প্রজেক্ট। সো আমরা কি দেখলাম যে অ্যাজাইল টিম আসলে ভিশন বা প্রজেক্ট ভিশন স্টেটমেন্ট আমাদেরকে ড্রাইভ করবে, আর নর্মালি ট্রেডিশনাল প্রজেক্টে প্রজেক্ট চার্টার আমাদেরকে ড্রাইভ করে প্রজেক্ট শুরু করার জন্য। সো দিস ইজ ইট। এখন আমরা লাস্ট 5 মিনিট একটু আলোচনা করতে পারি যে আমরা যে পরীক্ষা দিলাম, সবাই কি পরীক্ষা দিয়েছি? শুধু আমি দেখলাম মঈন পরীক্ষা দিচ্ছে, 20 পাইছে, তারপর বিদেশ উনি 20 পেয়েছেন। আর কেউ পরীক্ষা দিচ্ছে কি আমরা? দেইনি স্যার এখনো। আচ্ছা, আমি দিছি 19টা দিয়েছেন। হ্যাঁ, তো প্রশ্নগুলো খারাপ না, আমি দেখছি প্রশ্নগুলো ভালো, মানে এইরকমই প্রশ্ন আসবে, এর চেয়ে একটু কঠিন হতে পারে,
কিন্তু আমার কাছে মনে হচ্ছে ডিফিকাল্টি লেভেল ইজ গুড। ঠিক আছে, সো প্রশ্নগুলো একটু আমরা সবাই সলভ করব, কারণ তাহলে আমি যে লেসনে কি পড়েছিলাম সেটা আসলে বুঝতে পারবো। তাহলে নেক্সট আমাদের কারো কি প্রশ্ন আছে? প্রথমেই আমরা কয়েকজন প্রশ্ন করছিল, দুই একটা প্রশ্ন নিয়ে। কারো যদি কোনো প্রশ্ন থাকে যেটা ডিসকাস করা দরকার, ওখানে 24টা প্রশ্ন, 27টা বোধহয় না, 24টা প্রশ্ন ছিল। কোনো প্রশ্ন যদি কারো ডিসকাশন লাগে? 27টা ছিল। হ্যাঁ, আমার একটা 13 কোশ্চেন নাম্বারটা নিয়ে একটা ইয়ে ছিল, 13 নিয়ে। হ্যাঁ, হোয়াট আর অ্যাক্টিভিটি কস্ট এস্টিমেটস মেড আউট। মানে দুইটার এটা না? ভিতর তো ইয়ে ছিল, জি, হ্যাঁ, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটি কস্ট এস্টিমেট মেড আপ। এখানে সেকেন্ড চয়েস এবং ফোর্থ চয়েসের ভিতরে ডাইরেক্ট সবই একই আছে, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট কস্ট দুইটাকে অ্যাড করছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, আর ওখানে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট কস্টটা নাই। কস্ট, ইনডাইরেক্ট কস্টটা নাই। ইনডাইরেক্ট হ্যাঁ। কস্ট কি এর ভিতরে অ্যাড হবে? হ্যাঁ, হ্যাঁ, হবে। ধরেন একটা প্রজেক্টের ভিতরে প্রজেক্ট অপারেটিং অর্গানাইজেশন থেকে কিছু ইনডাইরেক্ট কস্ট গুলো আসছে, সেটাও কি প্রজেক্ট কস্ট এস্টিমেটের ভিতরে অ্যাড হবে? হ্যাঁ, হ্যাঁ, অ্যাড হবে। কোনো আমরা এটা এক্সাম্পল দিছিলাম যে কোনো ইকুইপমেন্ট আমরা অন্য প্রজেক্ট থেকে নিয়ে আসলাম, এক্সকাভেটর ইউজ Right. করলাম, সেগুলোরও কস্ট ইনক্লুড করতে হবে। সো কোনো কিছু বাদ দেওয়া যাবে না আর কি, ডাইরেক্ট কস্ট সবকিছু ইনক্লুড থাকবে। সো ওইটা আসলে আরো 4 নম্বর মানে ডিটা আসলে আরো মোস্ট কম্প্রিহেন্সিভ আর কি। দ্যাটস ওয়াই বি এর চেয়ে ডিটা আমরা আনসার দেব, বেস্ট আনসার এখানে এটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বোধহয় আমার কাছে সবাই সামনে যদি প্রশ্ন থাকে, আর কারো প্রশ্ন আছে? 15 নাম্বার নিয়ে একটু ইয়ে ছিল রেজা ভাই। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে বাজেট বলছে আর কস্ট বেস লাইন বলছে। মানে এইবার দেখলাম বাজেটকে ওইভাবে, আমরা তো জানতাম যে রিজার্ভ, ম্যানেজমেন্ট রিজার্ভটা অ্যাড করে বাজেট হয়, বাট কস্ট বেস লাইনকেই বাজেট হিসাবে তারা ই করছে। না 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 না, হ্যাঁ, আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি। ওই সেম ফিগারটা কিন্তু এখানেও আছে, মানে প্রজেক্ট বাজেট এবং কস্ট বেস লাইন ফিগারটা কিন্তু এখনো আছে। ওই ফিগারটাতে দুইটা একদম আলাদা করাই আছে। এখানে কিন্তু বলছে দা প্রজেক্ট ম্যানেজার ইজ ইউজিং দ্য টাইম ফেজ বাজেট প্রজেক্ট ম্যানেজার টু মেজার দ্য কস্ট পারফরমেন্স। প্রজেক্ট ম্যানেজার তো কস্ট বেস লাইনের উপর মেজার করবে, সে তো প্রজেক্ট বাজেটের উপর পারফরমেন্স মেজার করবে না। ঠিক আছে, আর কস্ট বেস লাইনের ডেফিনিশন হচ্ছে টাইম ফেজ বাজেট, এবং সেটার উপর ওই যে আমরা এসকার বাকি সেটা কিন্তু কস্ট বেস লাইনের উপর, এবং আমরা পারফরমেন্স মেজার করি কস্ট বেস লাইনের উপরে। আর প্রজেক্ট বাজেট তো আসলে এডিশনাল বাজেট আসবে ম্যানেজমেন্ট রিজার্ভ সহ, সেটার সাথে পারফরমেন্স মেজার করা হয় না আসলে। হ্যাঁ,